শুরু হয়ে গেল আপনাদের সবার পছন্দের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আপনাদের সাথে আজকে আমি আছি সম্প্রীতি। থাকবো নেক্সট 1.5 ঘন্টা, সুন্দর আড্ডা দিব। আমরা সবাই জীবনে সফল হতে চাই, যে যেভাবেই থাকি না কেন সফলতার শীর্ষে আমরা সবাই পৌঁছাতে চাই। তবে সফলতার কাছে যাওয়ার জন্য কিছু লক্ষ্য থাকতে হবে, কিছু উদ্দেশ্য থাকতে হবে, কিছু স্টেপ থাকতে হবে। তো সবার প্রথম এবং প্রাথমিক প্রাইমারি স্টেপ হচ্ছে ইচ্ছা। ইচ্ছা শক্তি কতখানি শক্ত সেটাই আমাদেরকে বুস্ট করবে আমাদের সফলতার পিছনে এবং সফলতার চূড়ে যাওয়ার জন্য। সো সফলতার জন্য সদিচ্ছাই যথেষ্ট, এমন একটা সুন্দর বিষয় নিয়ে আজকে আমরা আড্ডা দিব এবং আপনারাও আপনাদের সফলতার স্টোরিগুলো এবং কতখানি ইচ্ছা শক্তি ছিল আপনাদের, সেই ইচ্ছা শক্তি কতখানি আপনাদের সফলতার চূড়ে নিয়ে গেছে সেগুলো নিয়ে আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে আপনাদের স্টোরিগুলো আমাদেরকে বলতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়ে যান এবং আমাদের সাথে যে 2জন অতিথি আছেন তাদের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব। প্রথমে আমাদের সাথে আছেন সুদূর কানাডা টরন্টো থেকে এসেছেন শাহিন আক্তার। উনি একজন অ্যাডমিন সহকারী, ইয়র্ক ইউনিভার্সিটি, টরন্টো, কানাডা। শাহিন আপু, অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনি আপনার ভ্যাকেশনে এসেছেন এবং এর মধ্যে থেকে আপনি আমাদেরকে যে সময় দিয়েছেন আজকে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সম্প্রীতি। নেক্সাস টেলিভিশন লেডিস ক্লাবকে সবাইকেই ধন্যবাদ। এবং আমাদের সাথে আছেন আঞ্জুমান আরা সাম্য, উনি একজন পরিচালক, রেঞ্জার সিনবাদ লিমিটেড। সাম্য আপু, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে আজকে আড্ডায় সংযুক্ত হওয়ার জন্য। কেমন আছেন সাম্য আপু? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাকেও সম্প্রীতি আপু। হ্যাঁ, শুভ সন্ধ্যা নেক্সাস টেলিভিশনের সকলকেই। হ্যাঁ, আমাদের সাথে উপস্থিত যারা আছেন এবং যারা জুমে যুক্ত হবেন সকলকে ধন্যবাদ। শ্যাম আপু, আমি শুনেছি আপনি অনেক আপনার ক্যারিয়ার সম্পর্কে আসলে জানতে চাবেন। তারপর এই যে রেঞ্জার সিনবাদ লিমিটেড, এটা সম্পর্কে আগে আমাদেরকে একটু বলবেন। যে রেঞ্জার সিনবাদ লিমিটেড মূলত হচ্ছে নিরাপত্তা প্রতিষ্ঠান, একটা নিরাপত্তা দেওয়ার মানে আমরা নিরাপত্তা নিয়ে কাজ করতেছি, বিশেষ করে মেয়েদের। আচ্ছা, হ্যাঁ, মেয়েদের হচ্ছে এই মুহূর্তে মেয়েদের নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা, মেয়েদের প্রাতিষ্ঠানিক যে কোনো সম্পদ থাকলে সম্পদের নিরাপত্তা, এমনকি আমাদের সন্তানদেরকে, যেহেতু বাংলাদেশে আমরা মেয়েরাই দেখাশোনা করি, সেই সন্তানদের নিরাপত্তা নিয়েও আমরা কাজ করছি। আচ্ছা, তার মানে আপনারা সিকিউরিটি সার্ভিসটা প্রোভাইড করছেন। মেইন হচ্ছে আমাদের সিকিউরিটি। হ্যাঁ, প্লাস পাশাপাশি হচ্ছে এক ধরনের ক্যারাত বলে সাধারণত বাংলাদেশে, যেটা ইয়ং চুন নামে আমরা যেটা চালু করেছি, সেটারও প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি সবাইকেই, বাচ্চা এবং যে কোনো বয়সী পুরুষ এবং মহিলাদেরকে। বাহ, তো এরকম একটা ইউনিক আইডিয়া, যে সিকিউরিটি সার্ভিস স্পেশালি নারীদের জন্য, হ্যাঁ, এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে করে আসলো? মানে আপনি কি কখনো সিকিউরিটির ল্যাক ফিল করেছেন, নাকি কেন এই আইডিয়াটা আপনার মাথায় আসলো? হ্যাঁ, আসলে আমি আমার কেরিয়ারটা মূলত দীর্ঘদিন আমি জব করেছি। হ্যাঁ, রিয়েল এস্টেট সেক্টরে এবং ব্যাংকিং সেক্টরে। হ্যাঁ, আমি আমার বাসা হচ্ছে সংসদ এভিনিউ, সেখান থেকে গুলশান। আচ্ছা, রেগুলার আমি যাতায়াত করতাম। আচ্ছা, হ্যাঁ, সিকিউরিটির বিষয়টা ফিল করেছি একজন মেয়ে হিসেবে। এবং আমার ব্যাংকের চাকরি শেষ হতে হতে 6টা, 7টা, 8টাও বেজে যেত। দেখা যাচ্ছে যে এই রাত 8টায় আমি গুলশান থেকে আবার বাসায় ফিরছি। হ্যাঁ, ইনসিকিউর ফিল করতাম অবশ্যই। তো সেখান থেকে একটা সুপ্ত বাসনা ছিল যে বিশেষ করে আমাদের মেয়েদের সিকিউরিটি নিয়ে কে কীরকম কাজ করছে, কিংবা আদৌ বাংলাদেশে কাজ হচ্ছে কিনা, হ্যাঁ, এগুলো স্টাডি করতাম। করার পরে আমি যেমন হচ্ছে স্বেচ্ছায় জবে অবসর নিয়েছি। নেওয়ার পর থেকেই চিন্তা ভাবনা করতেছিলাম যে এটা কিভাবে আমরা আনতে পারি, কিভাবে শুরু করতে পারি। হ্যাঁ, এবং প্লাস আমার বেবি আছে, প্রথম বেবি মেয়ে। সেই মেয়েকে বড় করতে গিয়েও হ্যাঁ, আমি দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের একটু ইনসিকিউর ফিল করতে হয়। যেমন একটা মেয়ে বাচ্চাকে আমি বাসায় রেখে অফিসে আসতাম, স্বাভাবিকভাবেই আমি একটা টেনশনের মধ্যে থাকতাম। হ্যাঁ, সেখান থেকেও সবসময় ফিল করতাম যে এত বাইরের দেশে তো বাচ্চা, যেমন এই শাহিনা আপু আছে, ওনারা তো বাচ্চাকে একা বাসায় রেখে পর্যন্ত অফিসে চলে যায়, কিন্তু আমরা সেটা পারি না। আমরা হয় নির্ভর করি মায়ের উপর, না হয় বোনের উপর, না হয় যে কোনো
একটা গাইড আমাদের লাগেই। তো সেখান থেকে মূলত ভাবনাটা আসে। বাহ, আমরা আরো ডিটেইল আসলে জানবো আপনার এই সিকিউরিটি সার্ভিস, বিকজ এটা আসলে এখন খুব বেশি দরকার সবারই, এবং সবাই অনেকে হয়তো জানেই না এরকম একটা সিকিউরিটি সার্ভিস নারীদের জন্য যে সুন্দরভাবে আপনি উদ্যোগ নিয়েছেন। এটা নিয়ে আমরা ডিটেইল আরো জানবো। শাহিন আপু, দীর্ঘদিন ধরে কানাডায় থাকা হচ্ছে, কবে গেছেন, কিভাবে গেছেন, এবং আমাদেরকে একটু ডিটেইল বলবেন। আচ্ছা, আমি শুরুতে এখানে চাকরি করি আইন ও সালিশ কেন্দ্র, অনেকেই নামটা জানবেন। উনি যেমন বলছেন যে নারীদের নিরাপত্তা নিয়ে কাজ, আমরাও ওই ধরনেরই কাজ করেছি, মানবাধিকার বিষয়, মানবাধিকার প্রতিষ্ঠার বিষয়। আমি এখান থেকে কাজ করে 2009-তে আমি চলে গিয়েছি ইমিগ্রেশন নিয়ে কানাডাতে। আচ্ছা, মানে আজকে সাবজেক্টের সাথে এতটাই মিল আমার নিজের ব্যক্তিগত জীবনটাও, সেটাই আমি বলতে চাই। তো তারপরে আমি ওখানে চলে যেয়ে ওখানে কাজ করা শুরু করেছি। আর প্রতি বছর দেশটাকে যেহেতু বিলং করি, মানে আমি দেশটাকে ভুলতে পারি না, আমি প্রতি বছরই দেশে আসি এবং কারো না কারোর সাথে যুক্ত হই, খুব ভালো লাগে। এটাই মূলত আমার এখন। আচ্ছা, কানাডাতে এখন কি করা হচ্ছে? আপনার যে একটা ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনে আপনি আছেন, সহকারী অ্যাডমিন, সেই ইউনিভার্সিটিতে আপনার মানে আপনার জব ডেসক্রিপশনটা যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, ওখানে আমি এখানে তো আমি কাজ করতাম আইন ও সালিশ কেন্দ্রে একটা ডিপার্টমেন্টের ট্রেনিং ইউনিটের একটা হেড হিসাবে, মানে প্রশিক্ষণ দিতাম মানুষকে। ওখানে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে এই বিষয়টা আমি কিভাবে ওখানে কাজ করতে পারি। তো কাজ করার জন্য আসলে পড়াশোনা করা দরকার। তো আমি ওখানে জর্জ ব্রাউন কলেজে বিবিএতে গ্র্যাজুয়েশন নিয়েছি। পরে চিন্তা করলাম কোথায় ঢোকা যায়। তো আমারই বাসার কাছে ইয়র্ক ইউনিভার্সিটি, আমি খুব কাছেই থাকি ওখানে। তো প্রথমত ঢুকি আমি প্রক্টর হিসাবে, মানে টিচারদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওখানে কাজ করি এবং পরীক্ষা নেওয়ার ব্যাপারে সহযোগিতা করি। এখান থেকে আমি আস্তে আস্তে ওর ভেতর থেকেই ঢুকে যাই একটা ডিপার্টমেন্টে। এটা হচ্ছে স্টুডেন্ট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, স্টুডেন্টদেরকে বিশেষ করে এই সার্ভিসটা দেওয়া। ওখানের একটা অ্যাডমিন জব, ওখানে অনেকগুলো কাজ করতে হয়, মানে ফিনান্সিয়াল দেখতে হয়। অ্যাডমিনিস্ট্রেশন মানে তো অনেক কিছুই, তাই না? যেহেতু আমার বিবিএ ছিল, ওই জন্য ওইটাকে সমন্বয় করেই কাজটা আমি এখন করছি। বাহ, খুব সুন্দর। শাম্য আপু, আপনার কাছ থেকে জানবো যে আপনার যে সিকিউরিটি সার্ভিসটা আপনি বলছিলেন যে আপনারা ড্রাইভার, বডিগার্ড, এই জাতীয় জিনিসগুলো আপনারা সার্ভিস প্রোভাইড করে থাকেন। তো এদের যে ট্রেনিংয়ের ব্যাপারে কি করেন? মানে ধরেন কেউ একজন আপনার সাথে বলল যে ইউজুয়ালি কি আপনার প্রভাবশালী এবং সেলিব্রিটি ওদেরকেই প্রোভাইড করছেন, নাকি কিভাবে করে কি করছেন, রেঞ্জ কীরকম? না, শুধু প্রভাবশালী আর সেলিব্রিটিরই যে সিকিউরিটি প্রয়োজন আছে তা কিন্তু না, তা অবশ্যই না, কিন্তু এফোর্ট করার ক্ষেত্রে আমি বললাম, হ্যাঁ, যিনি ইনসিকিউর ফিল করবেন তিনি আমাদের শরণাপন্ন হতে পারেন। আমরা তাদেরই সবাইরই আমরা সিকিউরিটি দেওয়ার, মানে যারা চাবেন সবাইরই সিকিউরিটি দেওয়ার জন্যই চেষ্টা করব এবং সেইভাবেই আমরা এগিয়ে নিচ্ছি আমাদের প্রতিষ্ঠানকে। হ্যাঁ, মূলত আমাদের বিগত 2 বছর থেকে বেশ ভালোভাবেই আমরা কিছু ট্রেনার তৈরি করেছি। আচ্ছা, হ্যাঁ, তাদের মাধ্যমে আমরা আবার এটা নতুন করে কিছু লোককে ট্রেন আপ করতেছি, যারা হচ্ছে এই যে আপনি বললেন যে সাপোজ আপনি যদি এখন ফিল করেন ইনসিকিউর ফিল করেন, আপনি যদি বলেন, তা আপনাকে আমরা মহিলা বডিগার্ডও দিতে পারি, আপনি পুরুষ চাইলে পুরুষও দিতে পারি। আমাদের 2 ধরনেরই প্রিপারেশনটা আমরা নিচ্ছি। হ্যাঁ, এবং যেহেতু আমরা ছোট পরিসরে শুরু করছি, আমরা এটা সারা বাংলাদেশেই প্লাস ঢাকা শহরেই 10টা শাখা খোলার পরিকল্পনায় আমরা এগিয়ে নিচ্ছি আমাদেরকে আর কি, ওভাবেই তৈরি করতেছি। আচ্ছা, এটার সাস্টেনেবিলিটিটা কিরকম? মানে ধরেন কেউ একজন যখন বডিগার্ড হিসেবে নেয়, একজন মহিলাকে নেয় অথবা একজন পুরুষকে নেয়, এটা তো একটা বিশ্বস্ততার ব্যাপার আছে, বিকজ বডিগার্ড বলতে বোঝায় যে তার পার্সোনাল সব কিছুই কিন্তু শেয়ার করে। তো সে চাবে যে সে যেন সারা জীবনে অ্যাটলিস্ট 5 বছর তো সবসময় থাকবে, 6 মাস পর পর চেঞ্জ করে তো প্রাইভেসিটারও প্রবলেম হয়। তো এইটা নিয়ে আপনারা কিভাবে করে টেক কেয়ার করছেন? এটা হচ্ছে আমরা বললাম যে আমরা আমাদের সার্কেলের মধ্যেই, বিশেষ করে যেটা বডিগার্ড, এটা আমরা আমাদের সার্কেলের মধ্যেই অনেকে আছে যে অল্প পড়াশোনা করেছে কিন্তু সুঠাম দেহের অধিকারী। হ্যাঁ, যেহেতু বডিগার্ড মানে একদম সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হতে হবেই। হ্যাঁ, এবং তাদেরকে আমরা ট্রেন আপ করতেছি অলরেডি, আমাদের এটা চালু হয়েছে। এটা নারায়ণগঞ্জে আমাদের বড় আকারে রূপায়ণ সেন্টার নারায়ণগঞ্জের, এটা অনেকেই চেনে ওই জায়গায়, এবং বেশ বড় আকারে আবাসিক
করে আমরা তাদেরকে ট্রেন আপ করতেছি বাহ। এবং আমাদের নিজস্ব সার্কেলে তাদেরকে আমরা সংগ্রহ করতেছি ওই যে বিশ্বস্ততা। হ্যাঁ, এটা আমরা গ্যারান্টি দিয়েই, বডিগার্ডটা আমরা বিশ্বস্ততাটা গ্যারান্টি দিয়েই আমরা দিব। আচ্ছা। সেই গ্যারান্টিটা, ওটার দায়িত্ব আমাদের, ওই দায়িত্বটা আমরা নিয়েই দিব। প্লাস হচ্ছে বিভিন্ন অফিসে এবং বাসায় বা বিভিন্ন অ্যাপার্টমেন্টে যে সিকিউরিটি গার্ডের প্রয়োজন হয়, সেটারও আমাদের দায়িত্বেই আমরা তাদেরকে দিব। প্লাস বডিগার্ডটা আমরা একটু এক্সট্রাভাবে কেয়ার নিয়ে তাদেরকে ওইভাবেই তৈরি করা হচ্ছে। এটা কিন্তু অনেক বড় দায়িত্ব। হ্যাঁ, বিশাল বড় দায়িত্ব। আমরা আরো আসলে ডিটেইলে জানতে চাই, বিকজ আসলে এটা খুব ইউনিক একটা টপিক। শাহিন আপু, আমরা যেরকম বলছিলাম যে আমাদের সফলতার কথা বলছিলাম, ছোটবেলা থেকে কি হতে চেয়েছিলেন? ছোটবেলা থেকেই আমার বাবা যখন বলছিল যে তুমি একটু লিখে দাও তো মা, তুমি কি হতে চাও, তা আমার কেন যেন মনে হয়েছিল যে শিক্ষক হতে চাই। আচ্ছা। তো আমার শিক্ষক হতে চাই এরকম একটা চিন্তা ভাবনার থেকে পড়াশোনাও করতাম, কিছু কবিতাও লিখতাম, মানে এরকম চিন্তা করতে করতে যখন আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করলাম, রেজাল্ট হলো না, তার আগেই আমি চাকরিতে ঢুকে গিয়েছি। এখন ওখানে আমার একজন ট্রেনার ছিলেন, হেলালি ভাই। তো উনি আমাকে সবসময় বলতো তুমি ট্রেনার হও, আচ্ছা। তুমি ট্রেনার হও। আমি বললাম না, আমি ট্রেনার হব না, কারণ ট্রেনার হলে অনেক কথা বলতে হয়, সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো ওখান থেকে চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে, দেখি না, উনি তো বলেছে আমি নাকি হতে পারবো। সেই সব চিন্তার থেকেই আমার কাছে মনে হলো যে না, পড়াশোনা করি, ট্রেনার হই, এবং শেষ পর্যন্ত আমি ট্রেনার হলাম। পরে মিলিয়ে দেখলাম যে ট্রেনার কিন্তু শিক্ষকেরই মতো, কারণ ট্রেনারের কাজটাও সেও তো কিন্তু একজন দাঁড়িয়ে, শিক্ষকই, হ্যাঁ। ট্রেনার বিভিন্ন ডাইমেনশনে কথা বলে, বিভিন্ন মেথোডোলজি ইউজ করে। আগে আমাদের সময়কার শিক্ষকরা এত মেথড ইউজ করতো না, যেমন এখন করে, পার্টিসিপেটরি মেথডে আলোচনা করে। তো তখন আমার মনে হলো যে হ্যাঁ, আমার স্বপ্নটা ওটাই ছিল, শিক্ষক, ওইটাই ডাইভার্ট হয়ে ট্রেনার হয়ে গেছি। সেটাই, আপনার সেই সদিচ্ছাটা আপনাকে আমাকে ওখানেই টেনে নিয়ে গেছে। খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের একটা ছোট্ট বিরতির সময় এসেছে দর্শক। আমরা আজকে আড্ডা দিচ্ছি সফলতার জন্য সদিচ্ছাই যথেষ্ট, এবং আপনারাও আপনাদের সফলতার গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, এখনই ফিরছি। দর্শক, চলছে সফলতার জন্য সদিচ্ছাই যথেষ্ট। আমরা খুব সুন্দর একটা বিষয় নিয়ে আড্ডা দিচ্ছি এবং আমাদের সাথে দুজন অতিথি আছেন, শাহিন আপু এবং সাম্য আপু। আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়ে যেতে পারেন স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। সাম্য আপু বলছিলেন যে ক্যারাটের কথা, হ্যাঁ, তো নারীদেরকে আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন, এই জিনিসটা আমি আসলে আমার পার্সোনাল কারণেই আমি আসলে জানতে চাচ্ছি। এটা আসলে সবার জানা উচিত যে বেসিক কিছু স্টেপ থাকে নারীদের, না? কোন কোন জায়গাগুলো আসলে মানে স্টেপ থাকে, মানে ম্যানুয়ালি আমাদেরকে একটু বলতে পারেন যে হঠাৎ করে কেউ অ্যাটাক করলে কি করা উচিত? না, আসলে মেয়েদের, সাপোজ একটা মেয়ে বাসে যাতায়াত করতেছে, বাসে আসি, যেটা হয় খুব, মানে রেগুলারই হচ্ছে, সব সময় হচ্ছে, যে বাসে যাচ্ছি, বাসে হয়তো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পাশে পুরুষ লোক দাঁড়িয়ে আছে, সেখানে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত অনেক ছেলে মানুষই থাকে, হয়তো মেয়েদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ টাচ, কিছুই না, জাস্ট হয়তো হাতটা দিয়ে এভাবে একটা টাচ করলো। হ্যাঁ, সেটা যদি মেয়েটা ফিল করে, যে বিরক্তি ফিল করে, হ্যাঁ, একবার না, দুবার না, তিনবার, কিন্তু ওই যে ওই অল্প একটু জায়গার মধ্যেও সে কিন্তু ওখান থেকেই এমনভাবে একটা আঘাত করবে, কিন্তু পড়ে যেতে বাধ্য। কিন্তু এই টেকনিকগুলা, এটা জাস্ট টেকনিক আমাদের, হ্যাঁ, সে ওখান থেকে এমনভাবে আঘাত করবে, ছেলেটা ওইটুকু জায়গার মধ্যে, সাপোজ 4 আঙ্গুল জায়গা বা 8 আঙ্গুল জায়গা, বেশি তো ডিস্টেন্স থাকে না, খুব বেশি হ্যাঁ 4 আঙ্গুল জায়গায় ডিস্টেন্সে থাকে হয়তো বা, কিন্তু সেখান থেকে সে যদি চায় ওখান থেকে ফেলে দিতে পারবে সেই ছেলেটাকে। বাট এখানে একটা আঘাত করা যায়, হ্যাঁ, এমনভাবে যদি আঘাত করে সে ওখানেই সেন্সলেসও হয়ে যেতে পারে, যদি মানে মেয়েটা এক্সাইটেড হয়ে আঘাত করে। আর সে যদি চায় যে না, বেশি জোরে আঘাত করব না, হ্যাঁ, একটা শিক্ষা দেব, তো সেটাও সম্ভব। বাহ, এটা কিন্তু মানে আসলে এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের এই বেসিক জিনিসগুলো শেখা দরকার। যার কারণে আমরা মেয়েদেরকে এগুলো শেখাচ্ছি। এমনকি আমরা অনেকেই আছে যে হয়তো বাসার বাইরে যেতে চাচ্ছে না বা পারতেছে না, হ্যাঁ, আমরা সেই বাসায় গিয়েও তাকে শিখে আসতে পারি, হ্যাঁ, সেই ব্যবস্থাও আমাদের আছে, সেটা যদি উনি চান আর কি।
প্রতিষ্ঠানটার নাম হচ্ছে যেটা বললেন সিনবাদ, রেঞ্জার রেঞ্জার সিনবাদ। এটা ফেসবুকে পেজ আছে, রেজিস্ট্রেশন করে কি? হ্যাঁ, রেজিস্ট্রেশন করা, এন্ড ফেসবুকে পেজটা দেয়া হয়নি। আচ্ছা, আচ্ছা। ওয়েবসাইট আছে? ওয়েবসাইট আছে, আমরা এটা রেঞ্জার করতেছি। সিনবাদ লিমিটেড, সবারই রেঞ্জার নামটা সিনবাদ জেনে লিমিটেড। রাখা দরকার, রেঞ্জার সিনবাদ লিমিটেড। বিকজ আমি বলবো যে এখনকার দিনে আমাদের লেডিস ক্লাব গ্রুপ একটা আছে, হ্যাঁ, ফেসবুকে। হ্যাঁ, আপনি সেটাতে- ওখানে, আপনি আমি অবভিয়াসলি যুক্ত আছি, হ্যাঁ আমি যুক্ত নিজেও আছেন, So, সেখানকার member। ওখানে আপনি একটু এটা লিখে দিবেন, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। বিকজ এটা আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই সবারই একটা, জানা। এটা কত মাসে মানে মিনিমাম কত মাসের কোর্স, যে এই যে এটা মানে মিনিমাম 3 আত্মরক্ষা। মাসের মধ্যে একটা ফুলফিল করা সম্ভব হয়, হ্যাঁ, এই মোটামুটি কোর্সটা একটা। আমার মনে হয় এটা হ্যাঁ, কিরকম প্রাথমিক। প্রাইস পড়ে আপনার এই কোর্সটা, ধরেন 3 মাসের প্রত্যেকটা মেয়ে যদি করতে চায়? এটা আসলে আমাদের সিস্টেমটা আমরা এরকম ভাবে চালু করছি যে এটা আপনার এবিলিটির উপর, আপনি যদি চান। এটা তো খুবই ভালো। ওয়াও, আপনি তো আমরা রীতিমতো সমাজ সেবা হ্যাঁ, করছেন। এতটা মানে আমরা চাচ্ছি যে সমাজে এটা তৈরি হোক, সবাই, বাহ। প্রত্যেকটা সবাই এগিয়ে মেয়ে আসুক। সবাই স্বাবলম্বী এগিয়ে হোক। আসুক। হ্যাঁ, খুবই প্রত্যেকটা মেয়ে সুন্দর। স্বাবলম্বী হোক। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে তার নিজের মানে নিজের সাহস নিয়েই এগিয়ে আসুক, তাহলেই আমার দেশটা উন্নত হবে। মোটামুটি আপনার এখন পর্যন্ত কতজন স্টুডেন্ট হতে পারে, মানে শিখেছে এখন- আপনার এখান থেকে? এখন রানিং শিখতেছে আমাদের প্রায় 20-25 জন শিখতেছে। আচ্ছা, বাহ। আমরা এটা বললাম যে আমরা শাখা খুলেছি, এটার উত্তরা একটা শাখা আছে, আর আমরা পল্টনে একটা খুলবো, এবং আমাদের ফার্মগেট এলাকায় একটা খোলার পরিকল্পনা আছে। এটা আচ্ছা। আস্তে আস্তে আমরা বৃহৎ আকারে খোলার। মিরপুরেও এলাকা একটা খুলেন আমাদের। হ্যাঁ, আমরা ওখানেও একটা ঢাকা খুলে শহরে দেন। আমাদের 10টা শাখার 10টা Plan শাখা আছে। খোলার একটা পরিকল্পনায় আমরা এগিয়ে নিচ্ছি আমাদের। ভেরি গুড, ভেরি গুড, খুবই ভালো লাগলো শাম্মা আপু। আরও আমরা আসলে জানবো। শাহিন আপু, আপনি ঢাকা থেকে গেছেন টরন্টোতে, হ্যাঁ, জি। প্রথমে আমাদেরকে বলেন যে যখন আপনি কানাডা গেলেন, প্রথমেই তো সবকিছু স্মুথ থাকে না, একটা স্ট্রাগল তো করতেই হয়। তো আপনার ওই স্ট্রাগলিং টাইমটা নিয়ে বলেন যে কিভাবে করে সেটা অতিক্রম করলেন। হ্যাঁ, 2009-তে আমি এখান থেকে গিয়েছি, আগস্ট মাসেই গিয়েছিলাম 6 তারিখে। তো যাওয়ার পরে আমার মানে চিন্তা করছি যে আমি তো গিয়েছি স্কিল ক্যাটাগরিতে, মানে আমার একটা ধারণা বা স্বপ্ন ছিল যে আমার যে স্কিলটা আছে ওই স্কিলটাই মনে হয় আমি ওখানে চাকরি পাবো। পরে আমি যখন ঘুরছি সবাই আমাকে বলে তোমার এক্সপিরিয়েন্স আছে, কানাডার এক্সপিরিয়েন্স আছে। আমি কিভাবে কানাডার এক্সপিরিয়েন্স থাকবে? সেটাই, আপনি তো কেবল আমি গেছেন। খুব মানে হতাশ হয়ে গিয়েছিলাম। পরে চিন্তা করলাম যে না, আমার তো এক্সপিরিয়েন্স নেই, তাহলে আমি কি করব? পরে সবাই আমাকে বলছে একটা সার্ভাইভাল জব করো। তারপরে স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশের ইংলিশ বলেন আর কানাডার নেটিভ ইংলিশ বলেন, একটু বুঝতে তো কষ্টই হয় আমাদের। তো পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, একটা সার্ভাইভাল জব করি। সেই জবটাও খুঁজতে যে আমি খুঁজে পাচ্ছি না, মানে কেউ আমাকে দিচ্ছে না। ওখানে নাম আপনি কি একাই আছে। গেছিলেন নাকি আপনার হ্যাঁ, তখন আমি বিয়ে তখন হয়েছিল? একাই গিয়েছিলাম। আচ্ছা। প্রথমে আমি একা একাই গিয়েছি। গেছিলেন, আচ্ছা তো ওখানে টিম হর্টন একটা নাম আছে, মানে চায়ের দোকান, আচ্ছা। কফি শপ, এরকম বিভিন্ন ধরনের। তো আমি বললাম যে ঠিক আছে, আমি টিম হর্টনেই কাজ করবো, কারণ ওই ড্রেসটা আমার খুব আকৃষ্ট করতো যে ওই ড্রেস পরবো আমি। কি ড্রেস ছিল? হ্যাঁ, মানে চেক একটা শার্ট, কফি কালারের, আর কফি কালারের প্যান্ট। বাহ। মানে কালো প্যান্ট আমি পরবো না, এরকম একটা চিন্তা ছিল। হ্যাঁ, তারপরে তো ঠিকই ওখানে গেলাম। তো ওই চাকরিটাও পেতে আমার অনেক বেগ পেতে হয়েছে। তো আমাকে স্কয়ারের একজন ভদ্রলোক, উনি ডাক্তার, ওনার ওয়াইফও ডাক্তার, তো ওনারা আমাকে হেল্প করেছিলেন। মানে ওনার রেফারেন্সটা আমি ইউজ করেছিলাম ওখানে, বাট ওনাদের কিন্তু আমি চিনতাম না, আচ্ছা, অন্য একজনের মাধ্যমে আমি Okay, চিনেছি। তো যাওয়ার পরে চাকরিটা হয়ে গেল, কিন্তু আমার তো ডেস্টিনেশন ওটা না। এখন ওরা না, আমার যখন কথা শুনে বা আমি কাস্টমার যখন ডিল করি, ওরা বলে কি আমাকে বলে যে স্মাইলিং হতে হবে, আই কন্ট্যাক্ট করতে হবে। এগুলো তো আমার শেখা, কারণ আমি তো এখানেই ট্রেন করছি অনেক মানুষকে। তো আমি ওরকম যখন করছি তখন বলছে কি যে তুমি আমাদের সুপারভাইজার হও। আমি বললাম না, এটা আমার ডেস্টিনেশন না, আমাকে অনেক দূর যেতে হবে এখানে এসে। তখন চিন্তা করলাম যে এই চাকরি করে সারাটা দিন কিভাবে আমি করব, পড়াশোনা করব। তারপরে আমি চিন্তা করলাম যে না, পড়াশোনা করতেই হবে। তো সকালে কলেজে যেতাম, 1টা পর্যন্ত পড়াশোনা করতাম কলেজে। 3টার সময় আমার শিফট ছিল, কারণ আমি সকালে শিফট নিতে পারতাম না। 3টা থেকে রাত 11টা পর্যন্ত। 3টা থেকে রাত 11টা, একদম সেই একটা দাঁড়ায় টানা দাঁড়ায় কাজ এবং দাঁড়িয়ে টানা কাজ। তার মধ্যে মানে আধা ঘন্টা মাত্র আমাকে Oh my God. টিফিন টাইমটা দিত। তারপরে বাসায় আসতে আসতে 12টা বেজে যেত। তারপরে পড়াশোনা আবার করে সকালবেলা আবার 8টার মধ্যে ট্রেন ধরে চলে যেতে হতো। কি যে স্ট্রাগল! কিন্তু আমি না দমে যাইনি। আমি চিন্তা করলাম আমি Exactly. কখনো গিভ আপ করব না।
এটা আমার একটা এই চিন্তা ছিল। জেদটাই, এই জেদটা আমার খুব ছিল। ডিটারমিনেশন হ্যাঁ, না এই থাকলে ডিটারমিনেশন successful আমার, হওয়া যাবে সেই জন্য না। বললাম যে আজকের টপিকসের সাথে আমার মানে এক্সপেরিয়েন্সটা অনেক মিলে যায়। এটা কত বছর আপনার করতে হয়েছিল? আমি এই এটা struggle-টা? 2009 থেকে 16 পর্যন্ত এই স্ট্রাগলটা করেছি। ও মাই গড, দ্যাট মিন্স আমি আপনি 7 শুধুমাত্র টিম বছর 7 টানা বছর আপনি টানা বিভিন্ন 3টা জায়গায় কাজ থেকে করেছি। 11টা হ্যাঁ, এরকম কাজ করেছেন, করেছি। পড়াশোনা করে পড়াশোনা করেছি, নিজেকে এস্টাবলিশ মাঝখানে খুব করেছেন। অসুস্থ হয়ে গিয়েছিলাম, তারপরে সেমিস্টার বাদ দিয়েছি, মা অসুস্থ হয়ে গেল। তবে আমার কি কানাডার গভর্নমেন্টও খুব হেল্প করেছে। আমি যে পড়াশোনাটা করেছি 3 বছরে, যে গ্র্যাজুয়েশনটা নিয়েছি, টোটালটাই কিন্তু গভর্নমেন্ট ফান্ডেড। আমার একটি পয়সাও খরচ করতে হয়নি ওখানে। So, আপনার জাস্ট লিভিং কস্টটা হ্যাঁ, আপনার উঠাতে হয়েছে এইটাই কাজ আমার করে। করতে হয়েছে। তো ওখানে তখন 20 ঘন্টা করে কাজ করা যেত যারা পড়াশোনা করে। তো এইভাবে আমি কাজ করে লাস্টে চিন্তা করলাম যে এই কাজ করে আমি তো থাকবো না, আমার তো শরীর খারাপ হয়ে যাবে। আমি তো আস্তে আস্তে আমার যে ডিটারমিনেশন বা আমার যে ডেস্টিনেশন, আমি তো সেখানে যেতে পারবো না। পরে এই যে খোঁজ করলাম যে কোথায় একটু বসে কাজ করা যায়, তো ইয়র্ক ইউনিভার্সিটির অনেকে পরিচিত ছিল আমার। ততদিন আপনার গ্র্যাজুয়েশন হ্যাঁ, ততদিনে আমার গ্র্যাজুয়েশন হয়ে গেল এবং আমাকে অনেকেই হেল্প করেছে ওখানে। যারা আমার সুপারভাইজার ছিলেন তারা মানে এই দেশের না, মানে বাংলাদেশের না, তো তারা আমাকে হেল্প করেছেন, তারা আমাকে রেফার করেছেন অনেক জায়গায়। করতে করতে তখন ইয়র্ক ইউনিভার্সিটিতে আমি চাকরি করেছি, ওই যে বললাম প্রথমে প্রক্টর হিসাবে। তখন যখনই দেখতাম যে একটা অ্যাড, সঙ্গে সঙ্গে ওখানে অ্যাপ্লাই করে দিতাম। এইভাবে আমি মনে হয় যে ইয়র্ক ইউনিভার্সিটির হেন ডিপার্টমেন্ট নাই যে আমি কাজ করি নাই, কারণ ওখানে 3 মাস করে টেম্পোরারি প্রজেক্টে কাজ করতাম। এইভাবেই কাজ করতে করতে ঢুকে গেছে। তবে অনেক স্ট্রাগল করেছি, অনেক ইচ্ছা ছিল বিধায় আমি সফলতায় মানে আসতে পেরেছি। আমার কাছে মনে আপনি হয়েছে আজকে টপিকের জ্বলন্ত আসলে আমার যখনই টপিকটা আমাকে পাঠানো হলো না, তখন আমি বলছি যে এটা আমার সাথে এত মিলে যাচ্ছে কেন। আপনার বয়স তখন কত ছিল 2009 সালে? 2009 সালে আমার 34 ছিল। 34। হ্যাঁ। সো সেটাই মানে এটাই হচ্ছে এক্সাম্পল যে কোনো কিছু বয়স চাইলে মানে না। বয়স না, কোনো কিছু চাইলে মানে না। আপনার যেটা আমি আসলে রুমির কথা করতে বলবো, যে চেয়েছেন, রুমি সেটা আমাকে আপনি যে ইনভাইট করেছেন। করেছে এখানে, রুমি আমার ছোট বোন প্লাস আমার বন্ধুর বউ, ওর ডিটারমিনেশনটা আমি দেখি যে আসলে ইচ্ছাটা বড়। ও চিন্তা করেছে কি যে আমি গান গাবো, ওর বাচ্চাদের সাথে ও কিন্তু অডিশন দিয়েছে এবং দিয়ে সেখানে কিন্তু চান্স পেয়ে পরে গান করে এবং সে রেডিওতে গান করে এখন। এত ভালো গান করে, আমি জানি না রুমি, মনে হয় রুমি এসেছে জুমে। এই যে চলে এসেছে তো। বাহ, আমাদের খুব পছন্দের নাজিয়া আপু, রাশেদা আপু, ওনারাও জয়েন করেছে আমি দেখতে পাচ্ছি। এবং রুমি, উনি হচ্ছেন, রুমি আপুকে তো দেখতে পাচ্ছি আমাদের গানের পাখি। গানের পাখি, হ্যাঁ। তো রুমি আপু আপনার হচ্ছে ছোট বোন ইউনিভার্সিটির, প্লাস হচ্ছে আমার বন্ধুর বউ, খুব ক্লোজ বন্ধুর বউ। আমরা রুমি আপুর কাছে থেকেই আগে শুনতে চাই। রুমি আপু একটু আনমিউট করবেন। কেমন লাগছে আপনার বোন বলবো, বান্ধবী, বড় বোন, কেমন লাগছে দেখতে এবং তার ডিটারমিনেশনের গল্প তো আমরা শুনলাম, আপনি কি বলবেন? শাহিন আপুকে নিয়ে গল্পটা এত জানতাম না, এখন যতটা জানছি ততটাই ভালো লাগছে। আর মানে তার সাথে আমার রিলেশনটা খুবই মজার। একে তো বান্ধবী, বরের বান্ধবী তো আমারও বান্ধবী, আবার আরেক দিক থেকে একটু অ্যাফেকশন পাই যে ইউনিভার্সিটির ছোট বোন, বুঝছো, দুটা মিলে আমি চলি ওদের সাথে। খুবই ভালো রিলেশন ওনাদের সাথে আমার। যাক, ভালো। রুমি আপু, আপনারও অনেক ডিটারমিনেশন আছে। আপনারও গল্প শুনলাম যে আপনার মেয়ের সাথে আপনি গানের অডিশন দিয়ে ঢুকেছেন। তো সেই গল্পটা আমাদেরকে একটু বলেন যে তখন আপনার মনে কি কাজ করেছে। মানে হয় না, অনেকে কিন্তু জড়তার কারণে মনের ইচ্ছাটা ভিতরেই রেখে দেয়, কিন্তু আপনি সাহস করে গিয়েছেন। হ্যাঁ, আমি আমার ছেলে মেয়ে দুজনের সাথেই গেছি, দুজনকে ভর্তি করাতে গেছি ছায়ানটে, যে ওদের ভর্তি করায়। আর ইফাকে একটু খোঁজ নিয়েছি যে বড়দেরও তো সুযোগ আছে। তো আমি ওখান থেকে ফর্ম নিয়ে, আমি কাউকে বলিনি, চুপ করে একটু পরীক্ষা দিয়ে দিলাম আর কি, টেস্ট। তো মানে এত খুশি হলেন ওখানকার ম্যাডাম এবং এত অ্যাপ্রিসিয়েট করলেন যে ওইটা আমার চোখ দিয়ে পানি এসে গেছে। আমি আসলে ভাবতেও পারিনি যে উনি এত অ্যাপ্রিসিয়েট করবেন। আরো মজার বিষয় হলো, উনি 2-3 বছর পার হলো যখন, তখন উনি একদিন আমাকে ক্লাস থেকে জাস্ট খপ করে ধরে নিলেন যে রুমি, আপনি ওই মেয়েটা না যে অ্যাডমিশন টেস্ট দিতে এসে চোখ দিয়ে পানি ফেলেছিলেন? তো আপনাকে আমি নিয়ে যাব, আপনার যেই জায়গাগুলিতে ভুল আছে, যে জায়গাগুলিতে আপনার দরকার গানের। উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার ওয়াইফ মুন্নি আপা।
আচ্ছা। ওনার বাসায় আমাকে শেখাতেন। তো একদমই বলছে কখনই পয়সার কথা বলবেন না, একদম এটা আমার একটা প্রজেক্ট, বাহ। আপনাকে আমি শেখাবো। তো এটা আমার পরম ভাগ্য আসলে যে ছায়ানটের টিচার আমাকে ধরে নিয়ে, যে আমাকে চেনে না জানে না, আমাকে উনি ট্রেনিং দিলেন। আই এম ব্লেসড। অবশ্যই, অবশ্যই। এজন্য আসলে এজন্য আজকে কিন্তু একটা গান শুনবো একটা আপু। গান শোনাতে হবে হ্যাঁ, সত্যি। কোনো রুমি আপু মানে নেই। আপনি সাথে থাকেন। আমরা কিন্তু এখন একটা বিরতিতে যাব। আমি দেখতে পাচ্ছি নাজিয়া আপু, রাশেদা আপু এবং হাসিনা আপু জয়েন করেছে। আমাদের সাথে থাকেন। এসে আগে আমরা রুমি আপুর গান শুনবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা এক্ষুনি ফিরছি। দর্শক, আমরা কিন্তু এসে রুমি আপুর একটা গান শুনবো। আপনারা কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা আড্ডা দিচ্ছিলাম সফলতার জন্য সদিচ্ছাই যথেষ্ট। সেই সদিচ্ছাটাই আমাদেরকে কিন্তু একদম সফলতা জুড়ে বুস্ট করে নিয়ে যায়, যেটার উদাহরণ আমরা আজকে পেয়েছি আমাদের শাহিন আপু এবং শাম্মু আপুর কাছে থেকে। এবং আমরা আমাদের আপুদের কাছে গল্প শুনছিলাম। আপনারাও কিন্তু জয়েন করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আমরা রুমি আপুর গান শুনবো বলছিলাম। রুমি আপু, আপনার গান দিয়ে আমরা এখন শুরু করব। আপনার গান হয়ে যাক আমি রুমি কি আপু। একটা অনুরোধ করতে পারি রুমি? হ্যাঁ আপু, করো। হ্যাঁ, ওই ঝিনুক ফোঁটা ওই গানটা আমার খুব প্রিয়, আধুনিক গানটা। তুমি আচ্ছা। যদি পারো, আমার নিশ্চয়ই পারো এটা। হ্যাঁ, একটু চেষ্টা করি তাহলে। আচ্ছা, আজান শোনা যাচ্ছে নাকি তোমাদের ওখানে আমার এখান থেকে? না, না। ওকে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে আকাশ থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া শুনবো দুজন কি বলে যায় উদাস দুঃখী হাওয়া দূরের ওই গান চিলেরা নামবে জলের পরে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে আমার চোখে চোখটি ছুঁয়ে বলবে কথা তুমি পাখির ডানায় দৃষ্টি রেখে শুনবো নীরব আমি বুকে সব ইচ্ছেগুলো বাজবে নতুন সুরে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে বাহ। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। অসাধারণ, খুব দেখেছো, সুন্দর এখানেও রুমি আপু। ইচ্ছের কথা আছে। আসলে খুব সুন্দর। থ্যাংক ইউ সো Thank you, মাচ আপু। রুমি আপু, এত সুন্দর করে আমাদেরকে গান শোনার জন্য। আমরা আসলে গানের মধ্যে লস্ট হয়ে গেছিলাম। নাজিয়া আপুর কাছে যাব। নাজিয়া আপু, কেমন আছেন? একটু আনমিউট করবেন। আমরা আজকে আড্ডা দিচ্ছি আমাদের যে সফলতার জন্য সদিচ্ছাই যথেষ্ট, এবং আপনিও তার একটা জ্বলন্ত এক্সাম্পল। সেটা আপনিও জানেন। আপনার সফলতার পিছনে যে আপনার কতখানি সদিচ্ছা ছিল এবং ডিটারমিনেশনটা কিভাবে ধরে রেখেছেন, সেটা নিয়ে আমাদেরকে একটু বলবেন। গুড মর্নিং। হ্যাঁ, আমি আজকেও টপিকটা আসলে যারা বিদেশে আমরা আছি আপাতত তাদের জন্য মনে হয় বেশ, তবে হ্যাঁ বাংলাদেশে যারা আছেন তাদেরও অনেক বেশি। তবে আমাদের তো একটা মানে মানচিত্রের একটা ভৌগোলিক একটা ব্যাপার ছিল, সোসাইটির একটা ব্যাপার ছিল। আর আমিও যখন এসছি এই দেশে তখন ইউটিউব, ফেসবুক, মানে কিছু ছিল না। ইন্টারনেট খুব কম, মানে সেই মোডেম ছিল, ব্যাং ব্যাং কত বাজার off থাকতো, হ্যাঁ, এরকম। হ্যাঁ। ওই যুগে আমার এই দেশে আসা। হ্যাঁ, সদিচ্ছার থেকে এখানে ইফ ইউ মানে যদি আমরা
একটা কাগজে লিখি যে আমি নিজেকে 5 বছর পরে এই জায়গায় দেখতে চাই, এই উন্নত দেশগুলো না, এটাই সম্ভব উন্নত দেশগুলোতে। ইউ ক্যান বি দেয়ার, ইউ উইল বি দেয়ার, অনলি থিং ইউ নিড ইজ ইয়োর ডিটারমিনেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক। এক্স্যাক্টলি। হার্ড ওয়ার্ক আমাদের বিদেশিদের জন্য একটু বেশি। তবে এই দেশি যারা ছেলে মেয়েদের আমি দেখি তাদেরও কিন্তু এখন আমি বুঝি ওরাও কিন্তু অনেক হার্ড ওয়ার্কার আর কি। হ্যাঁ, এই ইন আ ওয়ে ওদের সোসাইটি কিন্তু ওদেরকে পুশ করে না যে ইউ হ্যাভ টু বি আ ডক্টর অর ইঞ্জিনিয়ার অর লয়ার। ট্রু। ওদের ইচ্ছাটা ভিতরে তৈরি হয়। আমাদের তো কোনো উপায় নাই, আমাদের তো ফ্যামিলি থেকে একটা বাবা মা বলে দেয়া বলেছে হয়। ডাক্তার ইঞ্জিনিয়ার, বলতেও হয়নি যেহেতু মানে বাপ দাদার 14 গোষ্ঠী ইঞ্জিনিয়ার, নানার 14 গোষ্ঠী ইঞ্জিনিয়ার, মানে এখানে তুমি আবার অন্য চিন্তা কি করো, মানে এটা একটা প্রেশার কাজ করে আমিও হ্যাঁ। অন্য চিন্তা করিও নাই। হ্যাঁ, ডাক্তারির একটু চিন্তা করেছিলাম, ওটা আবার ধুয়ে মুছে চলে গেল। সো এই যে এই দেশের মানুষের মানে যে কোনো কিছুতে হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক, এর এগেইনস্টে মানে এর অপোজিটে আর কিছু নাই। হ্যাঁ, হার্ড ওয়ার্কটা ওই যুগে 20 বছর 25 বছর আগে একটু বেশি ছিল। তখন গুগল ম্যাপও ছিল না। একটা ইউনিভার্সিটির খোঁজ নেয়া অনলাইনে খুবই লিমিটেড ইনফরমেশন। এক্স্যাক্টলি হ্যাঁ। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে প্রফেসরদের সাথে দেখা করে তাদের সময় নিয়ে কথা বলে, মানে একটা কাজ এখন আমি চিন্তা করি এই যুগে থাকলে আমি একদিনে 10টা এরকম টাস্ক লিস্ট করে আমি Exactly. কমপ্লিট করতে পারি। হ্যাঁ, কিন্তু তখন আমার 1 মাস সময়, 2 মাস সময় লাগতো। তখন আমার মনে হয় মানে বুলেভার্ড একটা ওয়ার্ড, একটা রাস্তার নাম ছিল বুলেভার্ড, বিএলভিডি, আমি যা আপনারা বুঝতে পারছেন কি বলছি। আমাকে যখন ফোনে বললো যে এইটা হচ্ছে অ্যাড্রেস, আমি ফোনে জিজ্ঞেস করছি ইউনিভার্সিটিতে যে হোয়াট ইজ বুলেভার্ড। হ্যাঁ, স্ট্রিট, রোড, হ্যাঁ, ড্রাইভ, হ্যাঁ, হোয়াট ইজ বুলেভার্ড, মানে বুলেভার্ড কি একটা গলি, একটা অ্যালে? ও মানে যে ফোন অ্যান্সার রিসিভ করেছে সে না বুঝে উঠতে পারছে না আমাকে কিভাবে বুঝাবে। হ্যাঁ, এবং বুলেভার্ড বানানটা আমরা তো বাংলাদেশে বুলেভার্ড ইউজ করি নাই কখনো। হ্যাঁ, মানে আমার জন্য এটা যে বিএলভিডি যে এগুলো যে শর্ট টার্মে লেখে ওটা তো ভুলে যাও। বুলেভার্ড স্পেলিং লিখতেই আমার 2 মিনিট লাগলো ওর ফোনের কনভারসেশনে। তাহলে বোঝো সেই জায়গা থেকে এখন আসলে তো মানে সবকিছু হাতের ইয়েতে আসলে সবাই সবকিছু জানে, সবাই সবকিছু জানে। হোয়াট নট টু স্পিক, হোয়াট ইউ হ্যাভ টু স্পিক, দ্যাটস Exactly. অ্যানাদার থিং। যে আমরা থেকে শিখেছি যে Exactly. কোনটা বলা যাবে না, কোনটা করা যাবে না। এই জিনিসগুলো একটা একটা এডুকেশন কিন্তু। যাই খুবই হোক, আমি সুন্দর অনেক কথা বললেন অন্যদিকে কথা নাজিয়া আপু, বলে ফেলি। থ্যাংক ইউ। যেটা নাজিয়া আপু একটা কথা বললো যে ঠেকে শিখেছি, এখন আমরা যেটা হয় যে আমরা দেখেই শিখে ফেলি, কিন্তু নাজিয়া আপুদের সময় ঠেকে শিখতে ঠেকে হয়েছে। শিখতে হয়েছে। এই ডিফারেন্সটাই আসলে আমরা মানে আমি বলবো যে আমাদের ডিটারমিনেশন এবং এই সময়ের বলবো যেটা একটা অ্যাডভান্টেজ যে আমরা এখন দেখেই শিখতে পারি। রাশিদা আপুর কাছে যাব। রাশিদা আপু, আপনিও একটা এক্সাম্পল এবং আপনি সফলতার সাথে যে বাঙালি কমিউনিটির জন্য এত কিছু করছেন, হ্যাঁ, সেটা নিয়ে আমাদেরকে একটু বলবেন যে আপনার ওখানে গিয়ে কিভাবে আপনি ডিটারমাইন্ড থেকে আপনি সফলতা করেছেন। জি, ধন্যবাদ সবাইকে এবং শুভ সকাল। আমার কানাডার সময় এখন সকাল, সবাইকে জি শুভ জি সকাল জি এবং আমাদের অতিথিদের অভিনন্দন। খুব ভালো লাগছে, নেক্সাস টেলিভিশন এই প্রোগ্রামটা সবসময় খুব ভালো লাগে, আজকেও ভালো লাগছে বিভিন্ন টাইপের অভিজ্ঞতা দিয়ে। সো আসলে স্ট্রাগল এই যে বললোই তা পুরা অনেক সবাইকেই করতে হয় যখন দেশে আমরা এখানে আসি। তা আমি যখন এসেছি 2005-এ, বয়স অবভিয়াসলি অনেক কম ছিল, অনেক বছর হয়ে গেছে। হাজবেন্ড আমার আমেরিকান ওয়েল এক্সপ্রেশনে জব করতেন। আমরা স্কিল কোটায় এসে সপরিবারে একসাথে এসে হাজবেন্ড আমাকে রেখেই চলে গেছেন তার জবে। আচ্ছা। এখন 2টা বাচ্চা, ছেলেটা ওয়াটারলুতে পড়ে, আমি আর মেয়েটা ক্লাস 5-এ পড়ে, আমি আর আমার মেয়ে একা। তখন তো এই যে এরকমই অবস্থা, জব খুঁজতে বেরো, জব খোঁজো, তারপরে লাইব্রেরিতে যাওয়া, এরকম এই আমরাও ঠেকতে এক জায়গায় আমিও টিম ওঠানে জব করেছি এবং ওনার মতোই আমাকেও খুব পছন্দ করতো। গ্রিক ম্যানেজার ছিল, আমি তার কাছে খুবই কৃতজ্ঞ ডায়না।
তো উনি আমাকে এমনভাবে টিচ করেছে যে আমার মনে হয় যে আমার দেশের কেউ হলে আমাকে এত সুন্দর করে করতো না। তো স্ট্রাগল জিনিসটা এতই কঠিন। একদিন এমন ঝড়ো তুষারপাত হচ্ছিল, তখন আমি রিমোটন থেকে ব্যাক করতেছিলাম বাসায়। তো আমি রাস্তা হারিয়ে ফেলছিলাম। মানে তখন ওই যে উনি বললেন যে ব্লুবার্ড এবং রাস্তা, জিপিএস কিছুই ছিল না, সেলফোনও ছিল না। তখন একদিকে তুষার ঝড়, একদিকে আমার চোখের অশ্রু, মানে একাকার অবস্থা। এই গলিতে ঢুকি, রাস্তা খুঁজে পাই নাই, ওই গলিতে ঢুকি, রাস্তা খুঁজে পাই নাই। কি যে অবস্থা, কি যে গিয়েছে সেটা ধারণা পেরে, মেয়েটাও ছোট, ছেলেটাও কাছে নেই, আত্মীয় স্বজন কেউ কাছে নেই। আর তখন তো এটাও বুঝিনি যে 911 কল করে হেল্প নিতে হবে। মানে এমন একটা সিচুয়েশন। মাত্র এসছি কানাডাতে, তার 2 মাস পরেই জব হয়ে গেছে। পরে এক জায়গায় যেতে যেতে এক গলিতে যেয়ে দেখি যে একটা গাড়ি আসতেছে। তো সেখানে আসলে অনেক সাহসিকতার সাথেই আমি হাত উঠালাম। তো ওরা আমাকে গাড়িতে নিল। নেওয়ার পর আমি গাড়িতে উঠে খুব ভয় পাচ্ছিলাম। 2টা ছেলে খুবই ইয়াং, তারা এনজয় করতেছিল, পিজা খাচ্ছিল আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। তা আমি খুবই ভয়ে ভয়ে ছিলাম যে কিভাবে কি করি। তারপরে আমি যাই আসলে হোক, ওরা আমাকে একটা জায়গায় এসে নামিয়ে দিয়ে দেখিয়ে দিল যে ওখান থেকে যেতে হবে। তো তারপরে আমি প্ল্যানিং করতে থাকলাম, তখন লাইব্রেরিতে যেতাম। লাইব্রেরিতে গেলে সব মাল্টি ন্যাশনাল সমস্ত স্টুডেন্ট থাকে, বিভিন্ন কালচারের লোক থাকে। তো আসলে লাইব্রেরিটা বিদেশে আসলে আমি বলবো সবাইকে লাইব্রেরিতে অ্যাটেন্ড করতে। লাইব্রেরি কার্ড থাকলে ওখানে যেই আমাকে বুঝতে হলো যে আমার হাজবেন্ড যেহেতু বাইরে থাকে, বাচ্চা ছোট, আমাকে এখানে establish হতেই হবে, আমাকে একটা জায়গায় দাঁড়াতেই হবে। তখন আমি আস্তে আস্তে সবার সাথে মিশে কিভাবে কি করতে হবে। ব্যাংকে যে যখন আমি কথা বলতে পারিনি, তখন আমি মাইকে মানে ব্যাংকে আমি অ্যানাউন্স করলাম যে আই ওয়ান্ট টু স্পিক হিন্দি, উর্দু, এনি আদার ল্যাঙ্গুয়েজ, হু ক্যান ট্রান্সলেট মাই ল্যাঙ্গুয়েজ। তখন ওদের মাধ্যমে আর কি আমার প্রবলেম, যেটা ব্যাংক লোন, যেটা যেটা করার সবকিছু ওদের মাধ্যমে এইভাবে আস্তে আস্তে করে আজ আমি আল্লাহর রহমতে ইনশাল্লাহ খুব ভালো আছি। ছেলেমেয়েরাও এস্টাবলিশড, আমি এস্টাবলিশড, বাহ, এবং আলহামদুলিল্লাহ আমার কোনো লোন নেই, আমি খুব ভালো আছি। মাশাআল্লাহ সবাইকে মাশাআল্লাহ। দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, না আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ, খুব সুন্দর, ধন্যবাদ খুব সুন্দর সবাইকে। আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করলেন। থ্যাংক ইউ রাশেদা আপু। আসলে আমরা যে বলছিলাম না সফলতার জন্য সদিচ্ছা, জানেন সদিচ্ছাই। আমিও হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল আমি বাইরে মাস্টার্স করব। তো তারপর যেটা হলো যে আমি যে সময় আমি যাব বাইরে, ওই সময় আমি প্রেগনেন্ট হয়ে যাই। তো তখন আমি খুব হতাশ হয়ে যাই, আমার মনে হচ্ছিল যে এখন কি আর যাওয়া হবে না। বাট ওই সময় আমি জব করতাম তখন আইএসডিতে, তখন আমার মেন্টর আমাকে বললো যে তুমি অনলাইনে ডিস্টেন্স লার্নিং এ স্টার্ট করো। তো সেভাবে করে মানে সদিচ্ছা কিন্তু ইচ্ছা থাকলে আসলেই উপর হয়, এবং আসলে কিন্তু আমি তারপর গ্রাজুয়েট মানে ইভেনচুয়ালি আমি কিন্তু সেটা কমপ্লিট করি, যে একদিকে পেটে বাচ্চা, তারপর বাচ্চা হলো, সেই ব্রেক নিয়ে আবার পড়ে আমি থিসিস কমপ্লিট করলাম। তো সেটাই মানে স্ট্রাগলটা কিন্তু এখন আমাদেরকে সেটা আনন্দ দেয়, তাই না? যেগুলো করেছিলাম দেখেই করেছিলাম, আজকে না এই করলে পথেই তো চলে আজকে আসছি। হ্যাঁ, এখানে কেউ আসতে এখানে পারতো কেউ না। আসতো না। হ্যাঁ, দর্শক, আমরা সবাই সবার সদিচ্ছা এবং ডিটারমিনেশনের কথাগুলো বলছিলাম। আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন এবং আপনাদের এক্সপেরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এখনই ফিরছি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা, এবং আমরা সবাই আমাদের সবার আসলে যে সফলতার পিছনে যে সদিচ্ছা, সেই ডিটারমিনেশন, হার্ডওয়ার্ক, সেই জিনিসগুলো আমরা সবাই সবার সাথে শেয়ার করছি। আপনারাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন, বিকজ প্রত্যেকের জীবনেই স্ট্রাগল আছে। স্ট্রাগল ছাড়া কখনো সাকসেসফুল হওয়া যায় না। এমনি হঠাৎ করে লটারি দিয়ে বেশি দিন তো করা যায় না। তো আমরা আমাদের সেই সাকসেসের কথাগুলো এবং ডিটারমিনেশনের কথাগুলো আপুদের কাছ থেকে শুনছিলাম। শাম্মু আপু, আপনার কথা বলেন। আপনার তো এখন তো এই সিকিউরিটি সার্ভিস, আপনার এই হচ্ছে রেঞ্জার সিনবাদের আগে আপনার ফ্যাশন হাউস ছিল, তারপর ফুড ডেলিভারি সার্ভিস ছিল, তারও আগে আপনি জব করেছেন। এত মানে ডাইভার্সিটি আপনার ক্যারিয়ার, সেগুলো নিয়ে আমাদেরকে একটু বলেন। আসলে মেনলি হচ্ছে ইচ্ছা। অবশ্যই। হ্যাঁ, যেমন আজকের আমাদের টপিক, খুব সুন্দর একটা টপিক হচ্ছে সদিচ্ছা। যেমন ইচ্ছা শক্তি থাকলেই আসলে সম্ভব ডে বাই ডে এগিয়ে যাওয়া। কোনো কিছুতেই যে না আমার দ্বারা এটা হলো না, না আসলে এটা হবে না, এটা যেন আমরা কখনোই না ভাবি। হ্যাঁ, ঠিক আছে আমি এটা পারলাম না, থাকে আমাদের মেয়েদের অনেক বাধা থাকে, সেই বাধাগুলো কাটিয়ে ওঠার জন্য কিন্তু আমাদের সদিচ্ছাটা থাকতে হবে। সেই ইচ্ছা শক্তি থেকে, যেমন শুরুতে
আমার ছোট বেবি, আমি জব করি। হ্যাঁ, যেমন আগে টার্গেট ছিল যে ঠিক আছে, সাধারণত একটা মানুষের মেয়েদের কি চিন্তা থাকে যে হ্যাঁ একটা চাকরি করব, সংসার করব, বাচ্চারা বড় হবে, এইটুকুই তো যথেষ্ট। আসলে মূলত আগে এটাই চিন্তা ভাবনা ছিল ম্যাক্সিমাম আমাদের মেয়েদের, মাদের, সবার। কিন্তু দিনে দিনে এটা আমাদের চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এর জন্য আমাদের মানে আন্তর্জাতিক পর্যায়ে যেটা সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে যে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি না আমি কি কি করতে পারি। হ্যাঁ, একটা কাজ করছি এর পাশাপাশি আর কি করতে পারি। হ্যাঁ, যেমন আমি জব করতাম, জব করে সেখান থেকে খুব ভালো স্যাটিসফ্যাকশন ছিল নিজের মধ্যে, কিন্তু বাসায় আস্তে আস্তে দেখা যাচ্ছে যে অনেক রাত হয়ে যাচ্ছে। আমি যখন চলে যাই অফিস তখনও দেখি আমার বাচ্চাটা ঘুমাচ্ছে, আমি অফিস থেকে এসেছি দেখি আমার বাচ্চাটা ঘুমাচ্ছে। মানে হয়তো সে বাচ্চার সাথে সেই কানেকশনটা হচ্ছে না, কিন্তু আমি চাচ্ছি, হ্যাঁ আমার ইচ্ছা আছে, কিন্তু হচ্ছে না, সময়ের ব্যবধানের কারণে হচ্ছে না। যেমন আমার বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু আমি ওকে ওইভাবে সময় দিতে পারছি না। সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন আমাদের পরে যেটা আসলো, আগে শুরুতে তো আমরা সপ্তাহে 1 দিনই ছুটি পেতাম, শুক্রবার। শুক্রবার কি করব, কোনটা ছেড়ে কোনটা করব, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে বাচ্চাই আমাকে একদিন বলে উঠলো, মা আমার স্কুলে জিজ্ঞেস করে তোমার কি মা আছে? হ্যাঁ, আমার মা, তার মাকে কেউ চেনে না। যে আমার মেয়ের নাম উর্বানা, অনেক গার্জিয়ানই বলতো উর্বানার মাকে তো দেখলাম না কোনোদিন। তারপরে যাই হোক, এটা শোনার পর একটা মায়ের কেমন লাগে শুধু এটা আমরা মায়েরাই ফিল করতে পারবো, এটা বোঝানোর ভাষা আমার নেই। এটা বোঝানোর ভাষা নেই, কিন্তু তারপরেও আমাদের সেই পরিস্থিতিতে যে সবাই তো চাই যে আমরা একটু ভালো থাকতে, যে যে অবস্থানে থাকি না কেন তার থেকে একটু ভালো থাকার জন্য চেষ্টা করি। যার কারণে জব কন্টিনিউ করা, ওই কথা শোনার পরেও কিন্তু আমি জব কন্টিনিউ করেছি। হ্যাঁ, তো এক সময় এসে আসলে আর সম্ভব হলো না। আমার দ্বিতীয় বেবি হওয়ার পর ওর পড়াশোনা প্লাস সাপোর্টিং যারা এতদিন সাপোর্টে থাকতো, হ্যাঁ সেটাও আসলে দিনের পর দিন আর ওইভাবে কারো উপর নির্ভর করা যাচ্ছিল না। যার কারণে আমি স্বেচ্ছায় জব থেকে অবসর নিলাম। নেওয়ার পরে আমার ছোট ছেলে, তাকে দেখাশোনার দায়িত্ব মেনলি আমি হাতে নিলাম। আচ্ছা, যে বড় মেয়ে ও শান্তশিষ্ট চুপচাপ, ছেলে তো চরম দুরন্ত, মানে সে ভীষণ দুরন্ত। ওকে কেউই, মানে ওর বাবা আসলে মনে হয় যেন বাবার ঘাড়ে চড়ে বসে যেন খেলা শুরু হয়ে যায়, এরকম অবস্থা। তো যাই হোক, আল্লাহ রহমতে যেটা চেষ্টা করেছি সেই টার্গেটে ছেলেকে আনতে পেরেছি এখন পর্যন্ত। মূলত আমাদের বাংলাদেশে সেন্ট জোসেফ স্কুলের নাম মোটামুটি আমরা সবাই চিনি, এবং আমাদের মায়েদের একটা টার্গেট থাকে যে আমার বাচ্চাটা যদি এই স্কুলে পড়তে পারতো বা পড়াইতে পারতাম। মোটামুটি সবারই একটা টার্গেট থাকে, কিন্তু সেই টার্গেট ফুলফিল আমাদের আসলে সম্ভব হয় না, পারি না। হ্যাঁ, এটা আমি ইনশাল্লাহ সেটা পেরেছি। ওটা আমার প্রথম দিকের আমার জব ছেড়ে দেওয়ার যে একটা কষ্ট সেটা থাকেই, মানে দীর্ঘদিন একটা কাজের সঙ্গে যুক্ত থাকলে, কিন্তু সেটা আমি কাটিয়ে উঠেছি আমার ছেলে যখন সেন্ট জোসেফে চান্স পেয়েছে। হ্যাঁ, সেই আনন্দিত হয়ে ইনশাল্লাহ ওটা আমি কাটিয়ে উঠেছি। তো যখন জব ছেড়ে দিলাম, জব যখন ছাড়বো চিন্তা করছি, তখন থেকেই যেমন আমার মনের মধ্যে তো একটা ইচ্ছা ছিলই যে আমি কিছু না কিছু তো একটা করবো, জব ছেড়ে দিয়ে তো নিশ্চয়ই বসে থাকবো না। হ্যাঁ, তখন থেকেই আমি অনলাইনের মাধ্যমে, তখন আমরা অনলাইনটা সবার মধ্যে মোটামুটি ভাবে একটা পরিচিত হয়ে গেল, সবাই পারে, বিষয়টা বোঝে, জানে। তো তখন থেকে অনলাইনে আমি একটা ফুড উৎসব কুইজিন নামে একটা পেজ খুললাম। আচ্ছা, খুলে মোটামুটি আমার হেল্পিং হ্যান্ড যারা ছিল তাদের মাধ্যমে নিজে যেটুকু জানি, হ্যাঁ সেটুকুর মাধ্যমে দেখলাম যে না বেশ ভালো তো। হ্যাঁ, বাসায় কোনো কিছু করলে তো সবাই বেশ প্রশংসা করে, পছন্দ করে। তেমন ঠিক আছে, দেখি তো সেটা করে বাইরের লোকজন কিরকম রেসপন্স পাই, না যে ভালো রেসপন্স পেলাম। এখন আমাদের ফুড পান্ডা, আচ্ছা, হ্যাঁ
যেটা সার্ভিস দেয়, হ্যাঁ, সেই ফুড পান্ডার মাধ্যমে, তারপর পাঠাও ফুড, আচ্ছা। হ্যাঁ, ওদের মাধ্যমে মূলত আচ্ছা। আমি হচ্ছে হোম ডেলিভারি। বাহ, বাহ, আমার যেহেতু অনলাইন, কি ধরনের খাবার দেওয়া হয়? আমার প্রথমত খাবার ছিল হচ্ছে ফাস্ট ফুডটা ফ্রোজেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেহেতু আমি অনলাইনে করতেছি, সেহেতু ফ্রোজেনটাই দেখলাম যে না, এটা খাবারটা হচ্ছে মানটা ঠিক থাকে, হ্যাঁ, যার কারণে আমি ফ্রোজেন খাবার তৈরি করলাম। এটা হচ্ছে রোল, সিঙ্গারা, সমোসা থেকে শুরু করে পরোটা, রুটি পর্যন্ত। বাহ, হ্যাঁ, কিন্তু দেখলাম যে এত চাহিদা, যে প্লাস হচ্ছে ইনস্ট্যান্ট যেটা তৈরি করতাম হচ্ছে পুডিং। আচ্ছা। হ্যাঁ, পুডিং এবং কেক। আমার সাথে, আমার পাশাপাশি আমার মেইন ইয়ে হচ্ছে আমার মেয়ে। হ্যাঁ, ওরও বেশ উৎসাহ এবং ও খুব মজার কেক বানাতে পারে। তাহলে তোমাকেই তো খুঁজছে আমাদের বিদেশের সবাই। বাহ, ওর ভালোই তো। কেক খেয়ে ও হচ্ছে নিজেই মানে টেস্ট করার জন্য একদিন হচ্ছে ব্রাউনি বানালো, যে মা আজকে কেক থেকে ব্রাউনিটা করে দেখি তো কেমন হয়। যে এত মজা হয়েছে খেয়ে আসলাম, বলছি তুই কি ব্রাউনি কিনে নিয়ে এসেছিস? আমরা বিশ্বাসই করছিলাম না আচ্ছা। যে ওটা নিজেই বাসায় তৈরি করলো। তো যাই হোক, এভাবেই দেখলাম যে না, বেশ রেসপন্স পাওয়া যাচ্ছে, এবং ওই ফুড পান্ডা এবং পাঠাও ফুডের মাধ্যমে সার্ভিসটা দিতাম। তো এটা যেহেতু বাসা থেকেই করা যাচ্ছে, হ্যাঁ, এটার পাশাপাশি ওই যে শুরু থেকেই একটা ইনসিকিউর ফিল করা, হ্যাঁ, ওখান থেকে একটা মাথার মধ্যে তো ওটা কাজ করছেই আগে থেকেই, যে এটা কিভাবে করা যায়। এটা তো আসলে আমি চিন্তা করলাম আর শুরু করলাম, সেটা সম্ভব না। এটা একটা পরিকল্পনা লাগবে, প্লাস হচ্ছে লোকবল লাগবে। হ্যাঁ, আর যেহেতু আমাদের বাংলাদেশের জনসংখ্যার তো মাশাআল্লাহ, এখন সেটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সেজন্যই আমরা এটা চিন্তা করে সেখান থেকে আবার এই শুরু করলাম, জনশক্তিকে, হ্যাঁ। যে এটা এই সার্ভিসটা কিভাবে দেয়া যায়। তো পরিচিত সার্কেলেই মূলত আগে নক করলাম যে আসলে এভাবে এটা করলে কিরকম রেসপন্স পাওয়া যাবে, লোকজন এটা করতে চায় কিনা। তো দেখি যে না, অনেকেই আগ্রহী, যে হ্যাঁ, আমি তো আসলে জব পাচ্ছি না, কারণ বেকার সমস্যা তো বাংলাদেশের চরম পর্যায়ে চলে যাচ্ছে দিনে দিনে। তো যারা অল্প শিক্ষিত, তারা তো, তাদের অবস্থা তো আরো খারাপ, তারা কি করবে ভেবে পায় না। তো দেখা গেল সেখান থেকে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, যারা 5 থেকে পড়াশোনা করছে, 8 পর্যন্ত পড়াশোনা করছে, এদেরকে আমি কাজে লাগাই। এরাই তো আমার জন্য মানে পারফেক্ট পারসন। এবং একটা মেইন হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং সুঠাম দেহের। কারণ আমি যেটা চিন্তা করেছি যে বডিগার্ড বলেন, সিকিউরিটি গার্ড বলেন, তো এই টাইপের লোকজনগুলোকে আমরা সার্চ করলাম, করে বেশ রেসপন্স পেলাম, বেশ ভালো রেসপন্স বেশ পেলেন। ভালো। হ্যাঁ, বাহ, খুবই ভালো। তাদেরকে আমরা আপনার এভাবে এটা সূত্র ধরে আমি একটু আমাদের আপুদের কাছে যাব, আমি তন্দ্রাপুর কাছে যাব। তন্দ্রাপু একটু আনমিউট করবেন। এই যে আমাদের এখানে আজকে গেস্ট আছে সাম্য আপু, উনি মেয়েদের সিকিউরিটি নিয়ে, আত্মরক্ষা নিয়ে, হ্যাঁ, যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান উনি গড়ে তুলেছে। তো মেয়েদের আত্মরক্ষার ব্যাপারে আপনার কি মতামত তন্দ্রাপু? মানে সবার যে একটা ক্যারাটে শেখা দরকার, সেভাবে কিভাবে উৎসাহ দিবেন, সেটা নিয়ে বলবেন তন্দ্রাপু। আপু আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম শুভ আসসালাম। সন্ধ্যা। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপু সেলফ ডিফেন্স তো আপু খুবই দরকারি শিশুদের জন্য এবং সকলের জন্য। এই যে আমরা কিন্তু বিদ্যালয়গুলোতে এখন ওই যে কারাটে, তাইকোয়ান্দো এগুলো শেখানোর প্রচেষ্টা চলছে। অনেক বাচ্চা আমাদের শিখছে। ইভেন আমার কন্যাও কিন্তু এই তাইকোয়ান্দো করে এবং গোল্ড মেডেল পেয়েছে। এবং এটা আমি মনে করি আমাদের প্রত্যেকেরই এই আত্মরক্ষার জন্য যে ডিফেন্স দরকার, এটা আমাদের চর্চা করা উচিত। আর আজকের যে বিষয়টি আপু, সদিচ্ছা, এটি আপু আসলে শক্তি, পাওয়ার। আমরা যদি কঠোর পরিশ্রমী হই, সততা থাকে এবং নিজের যদি সদিচ্ছা থাকে, তাহলে আপনি যে কোনো ইচ্ছা শক্তিকে বাস্তবায়ন করতে পারবেন আপু। অবশ্যই। এটা আমি মনে করি আমাদের প্রত্যেকের মধ্যে আছে। বিশেষ করে আমরা যে টেক্সাসের নারীদেরকে দেখি, যারা আমরা এখানে সমবেত হই প্রত্যেকদিন, আমার মনে হয় যে প্রত্যেকের জায়গা থেকে ইচ্ছা শক্তির জন্যই এই পর্যন্ত আসতে পেরেছে আপু। আমি নিজেও তার একজন মানে উদাহরণ, দৃষ্টান্ত। অবশ্যই। আর যে মেহমান যারা এসেছেন আজকে, আপুদেরকে অনেক সালাম,
খুব সুন্দর কথা বলেছেন। সবাই সাহসী নারী, সদিচ্ছার জন্যই সবাই এই জায়গায় আছে। আপু অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তন্দ্রা আপু। বাকি আপুরা প্লিজ একটু থাকবেন, আমাদের একটা ছোট্ট বিরতির সময় এসেছে। বিরতির থেকে এসে আমরা আপনাদের সাথে আগে কথা শুরু করব। দর্শক, সবার সাফল্যের কথা বলছে, সবার ডিটারমিনেশন, হার্ডওয়ার্ক, স্ট্রাগল নিয়ে কথা হচ্ছে। এত ভালো লাগছে, সবার গল্প শুনছি। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। সফলতার জন্য সদিচ্ছাই যথেষ্ট। সেই সদিচ্ছা, ডিটারমিনেশন, স্ট্রাগল সবকিছু নিয়ে আমরা আড্ডা দিচ্ছিলাম আমাদের অতিথি শাহিন আপু এবং শাম্মু আপুর সাথে, এবং আপনারা সবাই আছেন আমাদের সাথে। শাহিন আপু, আপনার একটু গল্প শুনছিলাম যে যাওয়ার আগে, কানাডায় যাওয়ার আগে আপনার এখানে যে সুন্দর একটা জীবন ছিল এবং সেখানে আপনার স্ট্রাগলগুলো নিয়ে বলছিলেন। অলসো আপনি একটু বলতে চাচ্ছিলেন রান্না নিয়ে। রান্না নিয়ে আপনার একটা গল্প আছে, সেটা একটু বলবেন রান্না আমাদেরকে। নিয়ে মানে আমি যখন এখানে ছিলাম, ছোটবেলা থেকে আমার একটু পড়াশোনার দিকে বেশি নেক ছিল। আমি কখনো রান্নাঘর বা গোছানো এই বিষয়টাতে আমার মানে পছন্দ ছিল না। তো আমার আম্মা খুবই বকা দিতেন। আমরা তো 4 বোন, তো 3 বোনকে আমি সবসময় বলতাম, আমার বড় বোন আর আমার নিচে 2টা বোন আছে, তো ওদেরকে দিয়ে করাতাম যে ওরা করবে, আমি করব না, আমি করব না। তো আম্মা বলতো কি যে হ্যাঁ, রান্না পছন্দ না বা ঘর গোছানো ওরকম পছন্দ না। তো আম্মা বলতেন, তো তুই যখন একা থাকবি বা শ্বশুরবাড়িতে যাবি বা তুই নিজেও যখন সংসার করবি একা, তখন কি তোর এগুলো করতে হবে না? আমি খুব মানে ইসের সাথে বলতাম, দম্ভের সাথে, যে কাজের লোক রেখে নিব, ওরা করবে। হ্যাঁ, কোনো একটা কাজ তুই করবি না? আমি বললাম না, কিচ্ছু করব না, সব ওরা করবে। আমি কি করব? পড়াশোনা করব, চাকরি করব। মানে এরকম একটা চিন্তা ছিল। তো এখানে 2009 পর্যন্ত তো ছিলাম। তো সেই পর্যন্ত আমি আসলে ওইভাবে রান্না করেননি। আর রান্নাটা ওই পছন্দ করি না দেখে শিখিও নাই ওইভাবে, আগ্রহটাই আসে নাই। তো যখন আমি কানাডাতে চলে গেলাম, তখন তো ওখানে কোনো কাজের লোক নাই, আমাকে সবই করতে হবে, ঘরে বাইরে সব জায়গায় করতে হবে। তো এখন এটা খুবই মজার, মানে আমার একদম পার্সোনাল একটা বিষয়। তো আমি তখন চিন্তা করলাম কি যে আচ্ছা, রান্না করতে হবে, এই রান্নাটা কিভাবে করা যায়। আমি কিন্তু কখনো ইউটিউব দেখে রান্না করি না, নিজে নিজে রেসিপি বানাতাম। তো বানিয়ে বানিয়ে এক একটা রান্না তৈরি করে করে সবাইকে খাওয়াতাম। তো সবাই যখন বলতো, এটা কি রেসিপি করেছো, কি দিয়েছো এখানে, না এটা বলা যাবে না, সিক্রেট, কিন্তু খুব মজা হয়েছে। তো এই যে জিনিসগুলো, এই আমার ভেতরে এত ইচ্ছাটা জাগলো যে কেন আমি রান্না পারবো না। সবাই দেখি এত ভালো ভালো রান্না করে, আর আমার 3টা বোনই এত ভালো রান্না করে, সবাই প্রশংসা করে। তখন আমিও ভাবলাম যে আমিও রান্না করে করে দেখাবো এদেরকে যে রান্নাটা আসলে আমিও পারি। তো সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে সাম্য যখন রান্নার ফুড পান্ডাতে দেয়, আমি তো এটা আমার পার্সোনাল বিষয় যে আমি বাসায় এখন রান্না করি, এবং আসলে এটা বলতে দ্বিধা করছি না যে আমার সত্যি অনেক ভালো রান্না হয় এখন। প্রতিটা রান্নাই আমি নতুন নতুন করে দিই সবাইকে, এবং আমার ভাইয়ের বউরা জিজ্ঞাসা করে, আপু ওটা রেসিপিটা দিতে হবে। বিশেষ করে পায়েস কিভাবে করেছো, আমার শ্বশুরবাড়িতেও সবাই বলে তোমার পায়েসটা অসম্ভব ভালো হয়, কি দিয়েছো? আমরা এটা সিক্রেট, এটা বলা যাবে না। এখানেও সেটাই বললাম যে এটাও কিন্তু যদিও আমার এটা পার্সোনাল, কিন্তু এখানেও আমার স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু আমি শিখেছি আমার ইচ্ছার জন্য। মানে এত ভালো এখন রান্না করতে পারি, সেটা আমি বলতে চাচ্ছি। যে কোনো জিনিস, মানে রান্না বলেন, মেকআপ বলেন, ফ্যাশন বলেন, সবকিছুর জন্যই কিন্তু স্টাডি, রিসার্চ করা লাগবেই। এটা হুট করে হয়ে যায় না। অনেকে বলে না যে ও কিছু করে না, ও তো খালি সারাদিন ফ্যাশন করে। ফ্যাশন করার জন্য কিন্তু এডুকেশন লাগবে। এমনি করলে কিন্তু হবে না। সবকিছুতেই আপনার মানে হার্ডওয়ার্ক করতে হবে এবং ইচ্ছাটা থাকতে হবে। ইচ্ছা না থাকলে কাউকে দিয়ে রান্না হবে না, সাজগোজ হবে না, কোনো কিছু হবে না। কিন্তু ইচ্ছা থাকতে হবে। আমরা আমাদের জুম আপুদের কাছে চলে যাব। হাসিনা আপুকে দেখতে পাচ্ছি। হাসিনা আপু, আমরা কথা বলছিলাম আমাদের আজকে সদিচ্ছার কথা, এবং তার সাথে যে হার্ড ওয়ার্ক তো লাগে। আপনার কথা একটু বলবেন হাসিনা আপু। আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম সালাম। আজকে আমি এই সদিচ্ছার কথা মাস্টার্সের একটা বিষয় বলি। আমি যখন মাস্টার্সে ক্লাস করতে যাইতাম, ঢাকা তেজগাঁ কলেজে পড়তাম, তো রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করতাম। তো সপ্তাহে আমি 3 দিন ক্লাস করতাম রেগুলার গিয়ে, পলাশ থেকে ঢাকা। তা আমি আমার বাসা থেকে প্রথম যাইতাম স্কুটারে ঘোড়াশাল, আমাদের যে ঘোড়াশাল সার কারখানার নাম শুনছো না তোমরা, ওখান থেকে আমি টঙ্গী যাইতাম। টঙ্গী থেকে
আর একটা বাস আছে তুরাগ, এখনো আছে ওই বাসটা, রাস্তায় দেখলে মনে হয় ঢাকা গেলে, বুঝছো? তো তুরাগে যেতাম মহাখালী থেকে নেমে সেই সন্ধ্যা সিনেমা হলের ওখানে, সরি, মহাখালী থেকে আবার একটা স্কুটারে যেতাম ফার্মগেট, সন্ধ্যা সিনেমা হলের এখানে নামাই দিত আমাদেরকে। তো নামানোর পরে না আমি আর আশেপাশে তাকাতাম না, মানে দৌড়ে যাইতাম ক্লাসে, হয় গিয়ে দেখতাম নাম ডাকতেছে, না হয় অর্ধেক নাম ডাকা হয়ে গেছে, কিংবা স্যার চলে আসছে নাম ডাকা শুরু করবে। তো যদি এর মধ্যে স্যার চলে আসছে বা নাম ডাকতেছে, তখন হচ্ছে স্যার জিজ্ঞেস করতো ঘোড়াশালের মেয়েটা আসে নাই? তখন হচ্ছে ওরা বলতো যে স্যার আসে নাই, মনে হয় আসতেছে বা আসবে বা ডুববে। ওরা আবার এরকম মন্তব্য করতো, কারণ সবাই জানে আমি এইভাবে দৌড়ে দৌড়ে যাইতাম। তো সেই যে যাওয়াটা না, যাইয়া হচ্ছে 3:20 থেকে আমার ক্লাসগুলা থাকতো, তো 5:20 ক্লাসগুলো শেষ হয়ে যেত। 5:20 শেষ হওয়ার আগে কোনোদিন যদি আমি দেখে যেতাম যে বাচ্চা অসুস্থ, বিশেষ করে লামিয়ার হচ্ছে তখন 9 মাস কিংবা 10 মাস বয়স, যে ছোট মেয়েটা আমার এখন ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স পড়ে, তো তখন 10 মাস বয়স। তো আমি না যেদিন দেখে যেতাম ও বাসায় একটু অসুস্থ, কিংবা খুব কষ্ট হয়েছে বাসা থেকে বেরোতে, ও কান্নাকাটি করছে, ওই দিন মনটা একটু খারাপ থাকতো। ওই দিন কি করতাম, একটা ক্লাস না করে বিকেলে একটু আগে চলে আসার চেষ্টা করতাম। তো ওই টাইমে একটা ট্রেন ছিল, ওই ট্রেনে আসার চেষ্টা করতাম, কারণ ওইটাতে একটা আরাম ছিল কি, যে আমি তেজগাঁ থেকে উঠলে একদম ঘোড়াশাল নেমে আমার বাড়ি স্কুটারে। তো সেই যে যাতায়াতটা আমার সদিচ্ছাটা ছিল বিদায় না, আমি এখন আসলে ভাবলে অবাক হয়ে যায় কিভাবে এতটা জার্নি করে 3 দিন আমি আবার আমার 2টা বাচ্চাকে আমি একদম গোসল টোসল করে রেখে, মানে খাবারটা কি কি খাওয়াবে ওরা এই সন্ধ্যা পর্যন্ত, ওইটা আমার মার কাছে রেখে ওর বাবাকে বুঝাই দিয়া, এরকম দিয়ে আমি বের হইতাম 11টায়। কারণ 11টার মধ্যে আমি না বের হইলে আমি যে 3:20 ক্লাসটা ধরতে ও পারতাম মাই না। গড, এই সদিচ্ছাটা ছিল বিদায় আমি মাস্টার্স করতে পারছি, এবং ওই লেখাপড়াটার কারণে আমি আমার ইচ্ছাটা যে চাকরি করার ইচ্ছে ছিল এটা করতে পারছি, সবার দোয়ায় বা অসাধারণ। সবার হাসিনা আপু, সহযোগিতায়। আপনার মানে জন্য একটা বিশাল বড় তালি। মানে আপনার এই স্ট্রাগলটা, 11টার সময় আপনি ঘোড়াশাল থেকে বের হয়ে আপনি এত কিছু করে 3টার ঢাকায় ক্লাস ক্লাস ধরে আবার 5টার সময় ঢাকা থেকে বের হয়ে এবং 3টা বাচ্চাকে রেখে তাদের সবকিছু, মাশাআল্লাহ, হ্যাটস অফ, অসাধারণ হাসিনা আপু। আসলে নার্গিস আপু, আপনার কাছে যাব। নার্গিস আপু, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম জি, রহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম আপু। জি, বলবো হাসিনা আপা যেভাবে কথাগুলো বলা শুরু করছে, এসব স্টপ দিল, যে সত্যি অনেকক্ষণ স্টপই হয়ে থাকতে হবে। হ্যাঁ, খুব ভালো ভালো কথা, ইন্সপায়ারিং কথাবার্তা গুলা। সে যাই হোক, আমার জীবনেও সফলতা তো ধরেন আছে, কিংবা সদিচ্ছার জন্যই তো এটা সম্ভব হয়ে ওঠে। হ্যাঁ, একা একা তো পথ চলা সব প্রথমেই থাকে, তারপরে তো ধরেন আম্মা ঠেলা দেয়, আব্বা ঠেলা দেয়, ভাই বোনরা ঠেলা দেয়, এরকম করতে করতে গাড়ি চললো। বিয়ের পরে তো হাজবেন্ড, তারপর বাচ্চা, ওরা ঠেলে দিয়ে দিয়ে আবার গাড়ি চলতে শুরু করলো। এখন এই পর্যায়ে আসছি। এখন যখন আমি আমার স্টাডি করা শুরু করলাম, তখন আমার 4-5টা ইয়ে নিয়ে, টিচাররা নিয়ে আমরা শুরু করছি, কিন্তু ওই ঠিক ওই সময়টায় তারা কেউ আর নাই, আমি একা। তারপরেও কিন্তু আমার ইচ্ছার জোরে আমি এটা শুরু করছি। আলহামদুলিল্লাহ, এখন আমি এই যে 3-4 মাস আমার এইটা যেমন আমি এস্টাবলিশ আমি নিজে করতেছি, এখনো নিজে একা ধরে আছি আমার সদিচ্ছার জন্য, আমার মনোবলের জন্য, আল্লাহর রহমতে পারি বলে, সেই কাজটা শিখছিলাম বলে, আমার এক্সপিরিয়েন্সটা আছে বলে সেটার জন্য আমি করে যেতে পারছি। তারপরে আছে আমার ম্যানেজমেন্টের কাজ, ওটাও সারাটা দিন আমার বকবকিং নিতে চলে। মানে আমি ঘুম থেকে, আমার জায়গা থেকে নিয়ে আমি ঘুমাতে যাবার আগ মুহূর্তে পর্যন্ত মানুষের যতটুকু পারি হেল্প করা বলেন বা নিজে ইনকাম করা বলেন, এভরিথিং এর মধ্যে ইনভলভ থাকি। আমার একটা বুয়া আমি রাখি নাই এই করোনার পর থেকে, আমি সব বাসার একা একা, পুরা আমার মানে নিচে সিঁড়ি ঝাড়ু দেয়া বলেন, তারপর গ্যারেজ ঝাড়ু দেয়া বলেন, আমার বাসার সংসারে যা কাজকর্ম সব আমি একা, এবং আমার স্টাডি কর্নার, আমার ম্যানেজমেন্টে, আমার লাইফ, আমার ভালো লাগা সমস্ত কিছু আমি একা। আলহামদুলিল্লাহ ভালো আছি, এই জন্যই ভালো আছি যে আমি নিজে করতেছি বলে। যদি আমি বুয়াটা রাখতাম, বাবারে বাবা, অসাধারণ। নার্গিস আপু, আপনার কাছে থেকে তো বিশাল ইন্সপিরেশন পাওয়া যাচ্ছে। সব কাজ একা করেন, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া। খুবই সুন্দর। মানে বাংলাদেশে এটা আসলে খুবই রেয়ার। আপনার জন্য এটা খুবই নর্মাল, বিদেশে যারা আছেন আপনারা, বাট বাংলাদেশে তো আসলে হেল্পিং হ্যান্ড আমাদের লাগে, একটু একটু লাগে। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, সাথেই থাকুন।
দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা এবং আমরা আড্ডা দিচ্ছিলাম সফলতার জন্য সদিচ্ছাই যথেষ্ট। সেই সদিচ্ছা ক্যারিও করতে হয় এবং সেই সদিচ্ছার সাথে ডিটারমিনেশনটাও রাখতে হয়। শুধু ইচ্ছা করলেই হয় না, আমরা জানি ইচ্ছা থাকলেই উপায় হয়, বাট সেই ইচ্ছাটাকে ধরে রাখার জন্য সেই স্ট্রাগল এবং ডিটারমিনেশনটাও দরকার। আমরা আমাদের আপুদের সাথে কথা বলছিলাম, আমি দেখতে পাচ্ছি এখানে একটু জুমে কথা বলে নেই। মিষ্টি আপু আছেন আর সোনি আপু আছেন। সোনি আপু, আপনার সাথে আগে কথা বলি। সোনি আপু, আপনার সফলতার পিছনে যে ডিটারমিনেশনটা সেটা নিয়ে বলবেন, এবং অলসো আপনি বলতে পারেন আমাদের আজকে যে আপু আছেন সাম্য আপু বলছিলেন যে নারীদের যে আত্মরক্ষার ব্যাপারটা সেটা নিয়ে উনি খুব সুন্দর কাজ করছেন, তো আপনার সেক্ষেত্রে মনোভাবটা বলবেন। শুভ সন্ধ্যা সবাইকে। আপনি বললেন যে মেয়েদের আত্মরক্ষা, অ্যাকচুয়ালি মেয়েদের আত্মরক্ষা অনেক বেশি প্রয়োজন, যেখানে ইন্ডিয়ার মতো একটা জায়গায় মমিতার মতো মেয়েদেরকে এত বেশি অ্যাভয়েড হতে হয়। আর দেখা যায় যে যেখানে তার কাজের জায়গা, যেখানে তার ঘরের মতো, যেখানে সে কাজ করে, সেখানেই সে মানে নিরাপদ না, তাহলে তো মেয়েদের অবশ্যই নির্ভরশীল হতে হবে এবং তাকে যে ক্যারাতি বলেন যাই বলেন শিখতে হবে, না হলে তো সে কোনো জায়গায় গিয়ে শান্তি পাবে না। ছেলেদের মানে ওই কি বলে ভেজাল চোখে তারা পড়তেই, তাই না? সত্যি কথা সোনি আপু, আসলে এটা আসলে সবারই জানা দরকার, বিকজ ওয়ার্ক প্লেস আসলে আমাদের সেকেন্ড হোম, কিন্তু সেটার জন্য আসলে আমাদের দরকার আত্মরক্ষার জন্য যে ট্রেনিংটা। মুক্তি আপু, আপনি এক্ষেত্রে কি বলবেন? আপনার সফলতার যেই ডিটারমিনেশন, ইচ্ছা ছিল উপায় হয়েছে, কিভাবে সেই উপায় করলেন, সফলতার সদিচ্ছাটা বলবেন। ধন্যবাদ। আজকে সন্ধ্যাটা অনেক সুন্দর একটা আয়োজন, টপিকটা অনেক ভালো। হাসিনা আপুর কথা শুনে আমার মনে হচ্ছিল যে আমি যদি বলি তাহলে এই অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবো না, খুব সংক্ষিপ্ত। হ্যাঁ, একদম সংক্ষিপ্ত একটু বলবেন। আমার বিয়ের পরে আমি যখন হচ্ছে যে আমার হাজবেন্ড বিমানে চাকরি করতো, এরপরে আমি একটা ছোট্ট একটা চাকরিতে জয়েন করলাম। তখন হচ্ছে যে ওইটাতে একটা হাউজিং কোম্পানিতে আজিজ সুপার মার্কেটে অফিস ছিল। এর পরবর্তীতে নিজস্ব ভবনে চলে যায় পল্টনে। তো আমি তখন মিরপুরে ছিলাম ফুপুর বাসায়, আমার একটা মেয়ে ছিল। তো এখন এই মেয়েটাকে রেখে আমার যাওয়া লাগতো। তো তখনকার ওই সময়ে আপনার হচ্ছে যে 7টায় বের হতাম আর 8টায় মানে আমাদেরকে যে অফিসে পৌঁছাতে হবে, কিন্তু 8টা থেকে 5 বাজলেই লালকালি। তো এখন তো সেটা কল্পনাই করা যায় না। এইভাবে আমি 20 বছর চাকরি করেছি। আমি ওই হাউজিং কোম্পানিতে চাকরি করার পরে আমি হাউজিং কোম্পানি নিজে করেছি, যেখানে সাভারে আমার এখনো সেটা চলমান। আমি হচ্ছে যে ওখানে 9 বিঘার 2টা প্রজেক্ট আমার ওখানে চলতেছে। 9 বিঘার জমি আছে, 9 18 বিঘা জমি আছে। এরপরে আমি বগুড়াতে চলে আসলাম। বগুড়াতে এসে আমি আরো 2টা হাউজিং কোম্পানি করেছি। এরপরে চলে আসার পরে আমার মেয়ে যখন মেডিকেলে চাকরি করে, তখন আমি TMSS এর বুটিক হাউসের ট্রেনিং সেন্টার দিয়ে আমি বুটিকের ট্রেনিং নিয়ে আমি একটা বুটিক হাউস করলাম। এবং এই বুটিক হাউস করার পরে বিকেএসএফ এর মাধ্যমে আমি চিন্ময়ী সম্মেলনে একটা মেলা করি এবং এই মেলাতে যেই আমার দিনটা পাল্টিয়ে যায়। এরপরে করোনার সময় আমি উইয়ে যোগ দিই। এরপরে আমি একটা হচ্ছে যে মানে একটা ট্রেনিং করার জন্য নেপালে যাই, এবং এটা সবচেয়ে মজার কথা যে আমি যখন নেপালে যাই তখন আমাকে সে রাজশাহী থেকে একদম নেপাল পর্যন্ত এবং নেপাল থেকে একদম রাজশাহী পর্যন্ত ওরা ফ্রি, একদম প্লেনের টিকিট সহ ওরা আমাকে দেয়, এবং আসার সময় 1,20,000 টাকা আমাকে ডলার আমার হাতে উঠায় দেয়। এইটা আমার একটা জন্য বড়, খুবই একটা বড়, এটা আমি মানে কিভাবে এটা আমি সুযোগটা পেয়েছি একটা ট্রেনিং এর মাধ্যমে। এটা আপনার আসলে চেষ্টার জন্য এবং আপনার স্ট্রাগলের বিনিময়ে আসলে উপহার স্বরূপ আপনি পেয়েছেন। খুব সুন্দর। আমরা আসলে অনেক শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে খুব বেশি সময় নেই। শাহিন আপুর কাছে যাব। শাহিন আপু, আপনার কেমন লাগলো সর্বোপরি আমাদের এখানে এসে, এবং মানে সবকিছু মিলিয়ে আপনার জীবন নিয়ে এবং সফলতা নিয়ে যে বললেন, আপনি আমাদেরকে শেষ আর কি বলবেন একটু বলবেন। ধন্যবাদ সম্প্রীতি। এখানে এসে সত্যি আমার খুব ভালো লাগছে, কারণ প্রত্যেকের আমার নিজস্ব তো একটা সফলতার গল্প আছে, কিন্তু এত মানুষের সফলতার গল্প শুনে নিজেকে আরো ইন্সপায়ার
করছি আর অনেকের সাথেই মিলে যাচ্ছে। এবং আরো একটু জানতে চাবো যে শাহিন আপু, অনেকেই তো এখন দেশের বাইরে যায়, হ্যাঁ, এবং এখন আরো বেড়ে গেছে হারটা, যে দেখা যাচ্ছে আরো ছোট ছোট মেয়ে, আরো ছোট ছোট ছেলে, স্টুডেন্টরাই যাচ্ছে বাইরে পড়তে, এবং তাদের কিন্তু সঠিক পথে রাখাটাও, বিকজ ওখানে হঠাৎ করে এখানে পুরা গার্ডিয়ানদের মধ্যে একটা সিকিউরিটির মধ্যে থেকে ওখানে যখন একা চলে যায়, একটা ইউনিভার্সিটিতে গিয়ে পড়ে, বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলামেশাটা হয়, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু একটা সঠিক গাইডলাইন দেওয়ারও ব্যাপার আছে। যেহেতু আপনি এত বছর ওখানে থেকেছেন এবং কাজ করেছেন, তাদের উদ্দেশ্যেও একটু বলবেন। হ্যাঁ, তাদের উদ্দেশ্য বলবো যে এখান থেকে যখন একা যায় তখন এটা যেন মনে না করে যে আমরা ফ্রি হয়ে গেছি, কারণ প্রত্যেকেরই কিন্তু রেসপন্সিবিলিটি, যখন একা হয়ে যায় তখন তার রেসপন্সিবিলিটি তার নিজের উপরে বর্তায়। তো সেটা যেন তারা ধরে রাখে যে আমি ফ্রি হয়ে গেছি, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এটা কিন্তু আসলে আমাদের কাম্য নয়, কোনো বাবা মারই কাম্য নয়, বা তার নিজেরও কিন্তু কাম্য নয়। অবশ্যই। কারণ সেটা থেকে সে বিপদে চলে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তবে আমি অনেককেই দেখেছি ওখানে যারা এখান থেকে পড়াশোনা করতে গিয়েছে, বিশেষ করে আমি যে ইউনিভার্সিটিতে আছি, তা আমি অনেক ছেলে মেয়েকে যখন আমি শুনি একটু বাংলা কথা বলতে, তখন আমি এগিয়ে যাই, যে বলি যে বাবা বা মা আমি কিন্তু এই ইউনিভার্সিটিতে আছি। তখন বলে আরে আন্টি আপনি আছেন, আপনি বাংলা জানেন। কারণ অনেকে আবার আমাকে চিন্তা করে, কেউ ইন্ডিয়ান চিন্তা করে, কেউ মেক্সিকান চিন্তা করে ওখানে। তো আমি তখন বলি না আমি বাঙালি, তোমাদের কোনো হেল্প লাগলে। তো আমি চেষ্টা করি ওদেরকেও ওখানে বোঝানোর জন্য। ক্লাসে বিশেষ করে অনেক সময় আমি তাদেরকে বলি যখন পরীক্ষাটা নেই, তো এটাই আমার বলার ইচ্ছা যে আসলে ফ্রিডম কিন্তু স্বাধীনতাটা ভোগ করতে হয়, যেন এটা এমন না হয় যে আমি ভোগ করতে পারছি না, এরকম যেন না হয়, যেটা আমাদের দেশেও, আমি যদিও আমি পলিটিক্স করি না, তো তারপরে আমি বলতে চাই যে সব সময় আমাদের স্বাধীন হতে হবে এবং স্বাধীনতাটা পজিটিভলি নিতে হবে, নট নেগেটিভ। এটাই আমার বলার আছে। খুব ধন্যবাদ। শাম্মাপু, আপনার কাছে অনেক কিছু জানলাম। সর্বোপরি আপনি এত সুন্দরভাবে বিভিন্ন প্রজেক্ট নিয়ে, দুঃসাহস নিয়ে যে এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ, তো এই জিনিসটা নিয়ে আমাদের আরও দর্শকের উদ্দেশ্যে কি বলবেন, যে আরেকটু বন্ধুদেরকে আপনি আরেকটু সুন্দরভাবে যে আমন্ত্রণ করেন এবং উৎসাহ দেন, এটা নিয়ে আপনি একটু বলবেন। জি, শেষ দিকে এসে প্রথমত হচ্ছে আমি রুমি আপুকে ধন্যবাদ দিতে চাই। হ্যাঁ, আজকে আমার এখানে আসার যে সদিচ্ছাটা জাগ্রত হয়েছে, এটা অবশ্যই রুমি আপুর কারণে। হ্যাঁ, রুমি আপু ধন্যবাদ আপনাকে। সেখানেও কিন্তু একজন মেয়ে, একজন নারী। হ্যাঁ, তো যাই হোক, আমার এই প্রতিষ্ঠানটা আসলে যেহেতু আমরা বড় আকারে পরিকল্পনা করেছি করার, সেটা একা সম্ভব না। যে এই প্রতিষ্ঠান যখন আমরা দাঁড় করালাম, এগিয়ে যাচ্ছি দিনের পর দিন, এখানেও কিন্তু আমার পরিচালক হিসেবে মোট 5 জন আছি, তার মধ্যে 4 জনই মেয়ে। আচ্ছা, এখানেও কিন্তু আমাদের হ্যাঁ নারীদের যে পদচারণা এখানেও বেশি। হ্যাঁ, আমরা চাচ্ছি যে মেয়েরা নিজেরা নিজেদের সেলফ ডিফেন্সটা চিন্তা করুক। হ্যাঁ, প্রত্যেকটা মেয়েরই কিন্তু ঘর থেকেই কিন্তু এটা দরকার, সুরক্ষাটা নিজের। আছে না যে আমি একটা মেয়েকে রেখে অফিসে গেলাম, বাইরে গেলাম, আমার মেয়েটা কি আমার নিজের ঘরেই সে সুস্থভাবে থাকতে পারবে? আমি কি ফিরে এসে দেখবো যে সে ঠিক মতো আছে? বিশেষ করে যৌথ ফ্যামিলি যখন থাকে, একটা মাদের তো একটা টেনশন থাকেই, কারণ এখন ইন্টারনেটের যুগে কিন্তু কয়েকটা বাটন টিপলেই সবকিছু সবার হাতের নাগালে। এজন্য আমি চাবো যে প্রত্যেকটা মেয়ে এগিয়ে আসুক, তাদের নিজেদের সদিচ্ছা নিয়ে এগিয়ে আসুক। খুবই ভালো লাগলো শাম্মাপু যে আপনার এই উদ্যোগটা এভাবে করে যেন প্রত্যেকটা নারী, এবং আমি বলবো যে সবাই আসলে প্রত্যেকটা নাগরিক, দর্শক, আমরা আজকে শুনলাম আমাদের আপুদের কাছ থেকে যে তাদের জীবনের যে সফলতা, এবং জীবনে সফল হতে গেলে সবার প্রথমে একটা ইচ্ছা থাকতে হবে, এবং সেটাকে ডিটারমিনেশনের সাথে ধরে রাখতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। অনেক সময় বাধা অনেক কিছু আসে, কিন্তু ধরে রাখতে হবে, এবং একটা না একটা সময় সফল আসবেই, যে কোনো দিক থেকে হোক সফলতা চলেই আসে। এবং এইরকম একটা সুন্দর বিষয় নিয়ে আজকে আমরা আড্ডা দিলাম। কালকে আবার আমরা চলে আসবো এবং সুন্দর আরেকটা বিষয় নিয়ে প্রতিদিনই আসবো, সুন্দর অতিথিদের নিয়ে। আপনারা আমাদের সাথে সবসময় আছেন, আমাদের সাথে সবসময় থাকবেন নেক্সাস টেলিভিশনের সাথে। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।